আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আচ্ছা, আমার কথা হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো অনেকেই মানে প্রজেক্টের ইনফরমেশন দিয়েছেন, কিন্তু এখনো মনে হয় ভালো পুরো শেয়ার করেন নাই। তো সমস্যা নেই, আজকের দিনে লাস্ট ডেট, মানে আজকে হচ্ছে আপনার রাত 12টা পর্যন্ত। সো এর মধ্যেই মানে আপনাদের গ্রুপ ফোন করা হতে পারতে পারে, ইনফরমেশন গুলো দিয়ে দিন। আর যারা পারবেন না, তারা একটু আমি করে দিয়ে দেবো, সমস্যা নেই। স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার, গ্রুপ তো পাই নাই স্যার, যাদেরকে চিন্তা ওদের গ্রুপ ফিল আপ হয়ে গেছে। এখন তো আর তেমন কাউকে চিনি না স্যার, এই ব্যাপারে হেল্প করা যাবে স্যার? হ্যাঁ, এখন তাহলে আমি এখন মানে ফোন করে দিব গ্রুপ আর কি, আমার নিজের মতো করে। সেটা তো কিছু করার নেই। জি স্যার, তাহলে এটাই করেন স্যার। এখন আর পাচ্ছি না কাউকে, ট্রাই করছি হ্যাঁ, স্যার। মানে গ্রুপ যারা পাবেন না, কোনো সমস্যা নেই। মানে আমি আমার মতো করে মানে ফোন করে দিব গ্রুপ। হ্যাঁ, আর ওকে স্যার। প্রজেক্টের ক্ষেত্রেও সেম, যারা প্রজেক্ট এখন শেয়ার করতে পারেন নাই তাদেরটা আমি শেয়ার করে দিব। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপনাকে মেইল করেছিলাম স্যার, গ্রুপ ইনফরমেশন আর হচ্ছে প্রজেক্ট কি করব এই বিষয়ে স্যার। কিন্তু স্যার আমরা প্রজেক্টটা স্যার মানে কি করব এটা স্যার ফাইনাল করতে পারছি, কিন্তু আপনাকে যখন মেইল করেছিলাম স্যার তখন শিওর ছিলাম না স্যার। তাহলে কি স্যার আপনি দিবেন নাকি হ্যাঁ স্যার হ্যাঁ, আমরা? আবার করে দেন, সমস্যা নেই, আবার মেল করে দেন। মানে আজকে 12টা পর্যন্ত শোনা আছে তো, আপনি আবার আচ্ছা মেল আচ্ছা করে দেন। ঠিক আছে স্যার, গ্রুপ ইনফরমেশন আর যে প্রজেক্টটা করতে যাচ্ছে ওইটা। হ্যাঁ হ্যাঁ, গ্রুপের ফোন তো পেয়ে গেছি, আপনি দিয়েছেন, আমি জানি। আপনি জি স্যার। জাস্ট ওই একই থ্রেডেই জাস্ট আপনার প্রজেক্টের নামটা আমাকে দিয়ে দেন, তাহলেই হবে। জি জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার, হ্যালো জি। স্যার। হ্যাঁ স্যার, আপনাকে মেল করেছিলাম আমি, ওই যে গ্রুপ ফর্ম করতে পারিনি আসলে স্যার। হ্যাঁ, ওই ওই যে বললাম, না পারলে আমি আমি সেটা করে দেবো, গ্রুপ ফর্ম করে দেবো নিজেই, আচ্ছা স্যার। ম্যানুয়ালি। আচ্ছা স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তো এখন তো আজকে আমাদের টপিক হচ্ছে সিগনিফিকেন্স টেস্টিং। তো এটার উপর দুইটা ক্লাস হবে আসলে, আজকে ক্লাস আর নেক্সট ক্লাস। হ্যাঁ, তো সিগনিফিকেন্স টেস্টিং কে আসলে আরেকভাবে আসলে স্ট্যাটিস্টিক্যাল টেস্টিংও বলা হয়। তো তো অনেক ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং আসলে আছে। হ্যাঁ, অনেক ধরনের আছে, এবং এটা এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। কিন্তু মানে প্রায় কেউই এটা বোঝে না, এমনকি আমি নিজেও বুঝতাম না আসলে। হ্যাঁ, আমি আসলে গতকাল সারাদিন মোটামুটি পড়াশোনা করে বুঝে বুঝে আমি মোটামুটি বানাইছি সাইটটা। তো এখন হোপফুলি আমার কনসেপ্ট মানে মোটামুটি 100% ক্লিয়ার। তো আশা করি আপনাদেরকেও ক্লিয়ার করতে পারবো। তো এই টেস্টিং গুলো মাঝে মাঝে আপনাদের মানে মেশিন লার্নিং কাজ করার সময় আসবে। কিন্তু যেটা আমরা করি আসলে, আমরা একটা টুল ইউজ করে মোটামুটি না বুঝেই মানে ট্রাই করি যে কিভাবে পার পাওয়া যায়। মানে আমি যেটা করছি, এটা আমার স্টুডেন্ট এসে বা আমার অনেক কিছুদিন আগেও সেটাই করছি আসলে। তো এটা যদি আমাদের না করতে হয়, সেগুলো নিয়ে আসলে আছে ক্লাস, আপনার পরের ক্লাসটা। তো এটা খুবই একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট মেশিন লার্নিং এর। কিন্তু মানে মানুষ একটু অ্যাভয়েড করতে চেষ্টা করে আর কি, কারণ এখানে অনেক ম্যাথড বা মানে এখানে আসলে মানে যেটাই বলি মানে কেন আমি মানে একটু মানে একটু প্রবাবিলিটির বিষয় টিষয় আছে আর কি। মানে একটু কেমন জানি মনে হয় যে একটু আধ্যাত্মিক লেভেলে কথাবার্তা মনে হয় আর কি, এই জন্য পার্টটা। তো স্যার একটু আমি ডিসটরশন আসতেছে স্যার, মানে আপনার সাউন্ডটা। ডিস্টেন্স শোনা যাচ্ছে মনে হচ্ছে এরকম এরকম কিছু মানে স্যার ডিসটরশন একটু হালকা পাতলা হচ্ছে। ডিস্ট্রাকশন মানে হচ্ছে না? আচ্ছা জি আচ্ছা, স্যার। আমি দেখি ঠিক করতে পারি কিনা, এক মিনিট। এখন কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ফাইন, ঠিক আছে। তাহলে আমরা প্রথম থেকে আসলে আমরা শুরু করি। হ্যাঁ, তো আমি এই সিগনিফিকেন্স টেস্টিং বা স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং যেটা কি বলে, এটার পুরো জিনিসটাই আমি দেখাবো হচ্ছে আমার মেশিন লার্নিং এর পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে। তো আসলে অনেক ধরনের কাজে ইউজ করা হয়, মানে স্ট্যাটিস্টিক্স এর লোকজনই মেইনলি এগুলো ভালো বোঝে আসলে। আমরাও মোটামুটি ভালো মতোই বুঝবো আশা করি। তো এখানে প্রথমেই 4টা সিনারিও দেখানো আছে। আর আপনারা অবশ্যই মানে কোশ্চেন করবেন, না বুঝতে কোনো কিছু। হ্যাঁ, অবশ্যই কোশ্চেন করবেন। তো 4টা সিনারিও দেখানো আছে। প্রথম সিনারিওটা হচ্ছে এরকম যে আমাদের কাছে 100 জন লোক আছে, 100 জন মহিলা আছে, 100 men 100 women।
তো আমরা যেটা করলাম, আমরা এই 100 জন মানুষের সবার হাইট বের করলাম, মানে 100 জন লোকের আর কি, আর 100 জন মহিলারও সবার হাইট বের করলাম, প্রত্যেকের হাইট মানে হচ্ছে তাহলে মোট 200 জন লোকের হাইট, মোট 200 জন মানুষের হাইট আমরা বের করলাম। তো হাইট বের করার পর আমরা যেটা দেখলাম যে এই লোক মানে যে পুরুষদের হাইট মানে মেনদের হাইট ইজ গ্রেটার দেন দ্য এভারেজ হাইট অফ 100 উইমেন। মানে সোজা হিসাব হচ্ছে যে দ্য এভারেজ হাইট অফ 100 মেন ইজ গ্রেটার দেন দ্য এভারেজ হাইট অফ 100 উইমেন। কি দেখছি সেটা বোঝা গেছে নাকি? জি 100 স্যার। জন লোকের হাইট দেখলাম, 100 জন মহিলার হাইট দেখলাম, দেখলাম যে লোক মানে মানে পুরুষদের হাইট মহিলাদের এভারেজ হাইটের চেয়ে বেশি। আচ্ছা, এখন কোয়েশ্চেনটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেন যে ক্যান উই সে দ্যাট মেন আর সিগনিফিকেন্টলি টলার দেন উইমেন ইন জেনারেল। আমি আবার কথাটা ভালোভাবে রিফ্রেশ করি। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে সিগনিফিকেন্টলি টলার আর একটা হচ্ছে ইন জেনারেল। আচ্ছা, আমি একটা ছোট সিনারিও দেখাই। মনে করেন যে হাইটগুলো এরকম, এটা কিন্তু কথার কথা বলতেছি আমি, মনে করেন 3 জন লোক আছে আর 3 জন মহিলা আছে, কথার কথা বলতেছি। হ্যাঁ, তো একজন লোক মনে করেন যে 4 ফিট লম্বা, আমি জাস্ট এমনি কথার কথা বলতেছি। আরেকজন লোক মনে করেন 4.5 ফিট লম্বা, আরেকজন লোক মনে করেন 20 ফিট লম্বা। আমি জানি এগুলো খুব বিজার সব মাপ, তারপর আমি জাস্ট এমনি বলতেছি বোঝানোর জন্য। আচ্ছা, আর মহিলাদের মধ্যে হচ্ছে একজন 5 ফিট, আরেকজন 5.5 ফিট, আরেকজন হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি। ঠিক আছে, এগুলো ভাবে দেয় আসলে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, এই হচ্ছে অবস্থা ওদের ইনফরমেশনের। আচ্ছা, এখন এভারেজ হাইট বেশি হবে কার? এদের এভারেজ হাইট অবশ্যই বেশি হবে। হ্যাঁ, এখন এদের এভারেজ হাইট অবশ্যই কম হবে, কিন্তু এখন মানে মানে আমরা কি বলতে পারি যে আসলে মেনরা হচ্ছে সিগনিফিকেন্টলি বড়, মানে লম্বা হচ্ছে ইন জেনারেল, এটা দেখে জি স্যার। বলতে পারি আসলে, কারণ কিন্তু এখানে তো এই লোকটা ছোট, এই লোকটাও ছোট, বোঝা যাচ্ছে। জি স্যার। না না, বলতে পারি নাকি পারি না সেটা এখন আবার বলছি আমি। মানে আপনাদের কি মনে হয়, আপনাদের একটা ওপিনিয়ন দেন। স্যার না বলতে স্যার পারি মানে যে ওমেন হচ্ছে সিগনিফিকেন্টলি টলার। না, এটা বলা যাবে না তো, কারণ এখন এভারেজ হাইট তো হচ্ছে উল্টা কথা। এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে না, 20 ফিট হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি হচ্ছে অনেক বড় একটা কেস। তবে স্যার এই যে আপনি যে কথাটা বললেন, হ্যাঁ আপনার প্রশ্ন আমি একমত। এখন একজন এক একটা বলবেন, তাই না? জি স্যার। আমি আমি আমার ওপিনিয়ন দিব যে না, আমি বলবো যে না, উইমেন হচ্ছে লম্বা বেশি। আপনি বলবেন যে না, মেন লম্বা। কেউ বলবে যে না, মেন উইমেন হচ্ছে লম্বা, এটা বলাই যাবে না আসলে। বিশেষ করে যারা আর কি মানে কি বলবো, অনেকে আছেন ইকুয়ালিটির বিশ্বাসী এখন, যে হ্যাঁ মেন উইমেন ইকুয়াল সব দিক দিয়ে। হ্যাঁ, তারা বলবে যে না, এটা এখানে আসলে কিছুই এরকম কিছুই নাই, ছেলেরা লম্বা হতে পারে, মেয়েরাও লম্বা হতে পারে, এরকম ব্যাপার না। ঠিক আছে, তো এখন একজন এক একটা কথা বলবে, এটা সত্যি কথা, স্বাভাবিক বিষয়। কিন্তু আসলে আমাকে তো এখন সায়েন্সের একটা তো মানে পরিভাষা থাকা লাগবে, যে পরিভাষা দিয়ে আমি আসলে বলতে পারবো যে এটা আসলে কি আসলেই সিগনিফিকেন্ট কিনা। ঠিক আছে, মানে এটা তো গায়ের জোরে বলা যাবে না আসলে। তো এই জন্যই আমরা আসলে আলটিমেটলি সিগনিফিকেন্স টেস্টিং করবো। তার মানে এই যে সিগনিফিকেন্টলি টলার কিনা, এটার জন্য আমাদের কিছু টেস্টিং থাকবে। ওই টেস্ট আমাদের বলে দিবে যে আসলেই কি সিগনিফিকেন্টলি টলার নাকি টলার না। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার। আর ইন জেনারেল কথাটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট। দেখেন, এখানে আমি 100 জন পুরুষ নিয়ে আসছি, 100 জন মহিলা নিয়ে আসছি। এখন এই 100 জন পুরুষ এবং 100 জন মহিলা, এদেরকে আমি দাবি করতেছি যে এরা হচ্ছে আমার সমগ্র পৃথিবীর যত পুরুষ আছে, যত মহিলা আছে, বা মনে করেন একটা দেশের যদি আমি সার্ভে চালাই, বাংলাদেশে মনে করেন আই এম কন্ডাক্টিং এ সার্ভে ইন বাংলাদেশ। ইন বাংলাদেশ আই কালেক্ট দ্য ডাটা অফ 100 men and 100 women. So we are claiming that these women and these men are actually representative of the entire Bangladeshi population. ঠিক আছে, তো এটা কিন্তু একটা বড় দাবি, অবশ্যই একটা বড় দাবি এটা একটা। হ্যাঁ, তো এই জন্যই কথাটা হচ্ছে ইন জেনারেল। মানে ইন জেনারেল কি, এটা কি আমি যদি 100 জন পুরুষ এবং 100 মহিলার মধ্যে দেখাতে পারি এই জিনিসটা, যে হচ্ছে যে এভারেজ হাইট হচ্ছে 100 জন মানুষের বেশি, এভারেজ হাইট 100 মহিলার হচ্ছে, এটা কি সমগ্র পপুলেশনের মধ্যেই কি খাটবে কিনা। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ইন জেনারেল। কতটাই বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। সো দিস ইজ ওয়ান সিনারিও। আরো কিছু সিনারিও দেখবো আমরা। আচ্ছা, এবার এখানে আসি। তো আমরা এখন একটা কাজ করলাম, আমরা করলাম কি, আমরা হাইট ভার্সেস ওয়েট একটা প্লট করলাম। মানে আমরা 100 জন লোককে নিলাম, 100 জন লোককে নিয়ে তাদের প্রত্যেকের হাইট মাপলাম, তাদের প্রত্যেকের ওয়েট মাপলাম। মেপে আমরা যেটা করলাম
হাইট ভার্সেস ওয়েট একটা গ্রাফ প্লট করলাম। তো ধরলাম যে গ্রাফের চেহারাটা দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে? তো এটা এটা দেখে তো আসলে মনে হচ্ছে, তাই না, যে হচ্ছে এটা মনে করেন হাইট, এটা মনে করেন ওয়েট। এটা দেখে তো মনে হচ্ছে যে কি মানে সিগনিফিকেন্টলি কোরিলেটেড নাকি? জি স্যার। কিন্তু আবার কেউ কেউ বলতে পারে যে না, এটা কোরিলেটেড না সিগনিফিকেন্টলি। কারণ হচ্ছে দেখেন, এখানে অনেকগুলো ডেভিয়েশন আছে এই সরলরেখা থেকে, ঠিক আছে? তো এতে এখন এখন কি বলবেন আপনি, বলেন। এটা তো মানে এখন মানে কেউ বলবে যে হ্যাঁ কোরিলেটেড, কেউ বলবে যে না অত ভালোভাবে কোরিলেটেড না। সো এটা নিয়ে মতবিরোধ থাকবে। কাজেই আমাদের এইসব ক্ষেত্রে আমাদের আসলে যেটা করতে হবে, যে আমাদের আসলে বলতে হবে যে ক্যান উই সে দ্যাট দিস টু অ্যাট্রিবিউটস হ্যাভ সিগনিফিকেন্ট কোরিলেশন ইন জেনারেল। বুঝা যাচ্ছে? স্যার এটা মানে কি বোঝাইলো? এটা মানে বোঝানো হচ্ছে যে দেখেন, এখানে এখানে এখন আপনি তো বলতেছেন যে এই যে এইটার ভ্যালু হচ্ছে কোরিলেটেড, মানে সকেট দেখায়। কিন্তু আমি বলতেছি যে না, এটা কোরিলেটেড না। কোরিলেটেড হইতে হলে আরো স্ট্রিক্ট হইতে হবে, মানে একদম একদম এরকম হইতে হবে, এরকম না হলে কোরিলেটেড হবে না, এটা আমি বলতেছি। তো এখন কার্ডটাকে আপনি সত্যি ধরবেন, জি স্যার বুঝতে পারছি। ঠিক স্যার আছে? এটা কোনো ফিক্স নিয়ম নাই স্যার, মানে কোনো ডকুমেন্টেড কোনো নিয়ম নাই যে এরকম হলেই কোরিলেটেড বলা যাবে। ডকুমেন্টেড নিয়ম আছে তো, এই জন্যই তো আজকে বলছি সিগনিফিকেন্ট টেস্টিং, এটাই ডকুমেন্টেড নিয়ম। হ্যাঁ, সিগনিফিকেন্স টেস্টিং করাটাই হচ্ছে ডকুমেন্টেড নিয়ম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ডিপ লার্নিং বেস মডেলে, তো আমরা একটা মানে কোন একটা টাস্কের জন্য আমরা একটা ডিপ লার্নিং বেস মডেল আমি আসলে দাঁড় করালাম। মডেলের নাম দিলাম হচ্ছে MA। তো এই MA মডেল যেটা আমি বানাইছি, যেটা আমি মানে সেটা হচ্ছে আপনার টেনফোল্ড ক্রস ভ্যালিডেশন, যে MCC স্কোর, টেনফোল্ড ক্রস ভ্যালিডেশনের ফলে প্রাপ্ত যে MCC স্কোর, সেটাতে দেখাইছে যে মডেল MB এর চেয়ে সে ভালো করছে। তো মডেল MB হচ্ছে আপনার লেটেস্ট মডেল সো ফার অন পার্টিকুলার টাস্ক, ঠিক আছে? মানে এটাই হচ্ছে লেটেস্ট, মানে এটা হচ্ছে মানে সো ফার দ্য বেস্ট ছিল, মানে মডেল MB, ঠিক আছে? মডেল MB হচ্ছে বেস্ট ছিল সো ফার। কিন্তু এখন মডেল MA আমরা বানাইলাম, যেটা কিনা আসলে টেনফোল্ড ক্রস ভ্যালিডেশনে বেটার MCC স্কোর দেখাচ্ছে মডেল MB এর চেয়ে। মানে আমার কাছে মনে হচ্ছে বেটার MCC স্কোর। হ্যাঁ, কিন্তু কোশ্চেন হচ্ছে যে মানে ক্যান উই সে দ্যাট মডেল MA শো সিগনিফিকেন্টলি বেটার রেজাল্ট দেন মডেল MB? কথা বোঝা যাচ্ছে কি বললাম? মনে করেন যে আপনার মডেল MA এর এভারেজ যে MCC স্কোরটা আসছে সেটা হচ্ছে মডেল MB এর চেয়ে 0.1 বেশি। তো এখন এই 0.1 বেশি হওয়াটা কি আসলেই কি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা, বা এটি কি আসলে সিগনিফিকেন্টলি বেটার কিছু দিচ্ছে কিনা, নাকি বাই চান্স মডেল MA একটু ভালো করে ফেলছে, ঠিক আছে? এইটা আসলে আমাদের এখন শুরু করতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। আরো একটা সিনারিও দেখি। আমাদের আসলে এই 4 রকম সিনারিও আসবে, আসলে এর বাইরে কিছু আসবে না। আমরা এটাকে আরেকটু সুন্দর করে একদম ফর্মালি বলবো আমরা এখানে নিচে এসে। আর লাস্টে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের একটা ডাটা সেট আছে। ডাটা সেটের মধ্যে দুটো অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আর একটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে? তো ম্যারিটাল স্ট্যাটাস বলতে হচ্ছে মনে করেন ডিভোর্সি, ম্যারিড, তারপর সিঙ্গেল, এরকম কিছু ম্যারিটাল স্ট্যাটাস আছে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে প্রাইমারি স্কুল পাস, হাই স্কুল পাস, তারপর BSc পাস, পিএইচডি পাস, এরকম কতগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে। তো আমরা আসলে মানে মানে আমরা যেটা করছি আসলে এখানে টেবিল বানাইছি, মনে করেন যে এই টাইপের একটা টেবিল বানাইছি, এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই টাইপের টেবিল বানাইছি একটা, এখানে দেওয়া আছে যে কোন ম্যারিটাল স্ট্যাটাসের লোক, মানে কি কোয়ালিফিকেশন আসলে নিয়ে মানে কি হয়েছে আর কি, মানে কার মানে আর কি, যেমন যেমন এই যে 18 জন এখানে আছে, তার মানে হচ্ছে 18 জন ব্যক্তি আসলে কখনো বিয়ে করেনি এখন পর্যন্ত, এবং তারা আসলে মিডল স্কুল পর্যন্ত পড়াশোনা করছে। তো এটা হচ্ছে আসলে বিদেশি ডাটা, এখানে মিডল স্কুল, আমাদের এখানে প্রাইমারি স্কুল হবে আর কি এটা। তারপর হচ্ছে ডিভোর্সির ক্ষেত্রে মনে করেন যে তিনজন লোক ডিভোর্সি এবং সে হচ্ছে মাস্টার্স পাস, ঠিক আছে? তো এরকম একটা ডাটা সেট দেওয়া আছে। আমাদের যেটা বলতে হবে যে আসলে কি মানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে ম্যারিটাল স্ট্যাটাসের কোনো সম্পর্ক আছে কিনা। কথা বোঝা যাচ্ছে কি বললাম? জি স্যার।
মানে আমরা তো বলতে পারি আমরা তো অনেক সময় বলি যে কি বলে যে না এটা আমরা আমরা অনেকে দাবি করে, অনেক লোকজন আছে দাবি করে এরকম যে মেয়েরা নাকি বেশি শিক্ষিত হলে বলে ডিভোর্স বেশি হয়। এটা তো শুনছেন আপনারা সবাই, এটা বিভিন্ন স্ট্যাটাসে বিভিন্ন সময় আমরা শুনছি এটা। জি স্যার, এটা মিথ এখন আছে। কথা হচ্ছে এই যে দাবিটা যে আমি করলাম, মনে করেন আমি একটা দাবি করে বসে আছি একটা, হ্যাঁ, তো এই দাবিটা কি আসলে সত্যি নাকি মিথ্যা আমাকে তো দেখাতে হবে ডাটার মাধ্যমে, খালি আন্তর্জাতিক স্ট্যাটাস দিলে তো আর হবে না। তো দাবি তো যদি আমি করি, মনে করেন আমি যদি একটা সাইন্টিফিক দাবিটা যদি করি, তাহলে আমাকে একটা সাইন্টিফিক প্রুফ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রুফ দিতে হলে আমাকে অবশ্যই সার্ভে করতে হবে এবং একটা বড় জনগোষ্ঠীর উপরে। কিন্তু এখন দেখেন দুনিয়ার সব মহিলার উপর তো সার্ভে করা সম্ভব না আমার পক্ষে। আমি হয়তো বা 1000, 2000 বা 1 লাখ মহিলার উপর করতে পারবো সার্ভেটা, ঠিক আছে। আমাদের পক্ষে দুনিয়ার সব মহিলার উপর সার্ভে করা পসিবল না। এবং 1 লাখ মহিলার উপর সার্ভে করেই আমাকে কিন্তু বলতে পারতে হবে যে এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে ম্যারিটাল স্ট্যাটাসের রিলেশনশিপটা সিগনিফিক্যান্ট, এটা আমাকে বলতে পারতে হবে, নাকি ইনসিগনিফিক্যান্ট সেটা আমাকে বলতে পারতে হবে, ঠিক আছে। তার জন্যই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং। কথাটা কি এই পর্যন্ত? জি জি স্যার। স্যার। এখন আমরা একটু ফর্মালি এই যে 4টা গ্রুপ যে আমি বললাম একটু ফর্মালি বলি এটাকে, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে কোন কোন ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করবো মেনলি। তো স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং ভ্যারিয়েশনস ইন মেশিন লার্নিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আমি বলতেছি। এখন প্রথমটাই হচ্ছে মানে দেখেন একটা ডাটা সেট দেখেন, সিম্পল ডাটা সেট একটা দেখেন। তা আমাদের ডাটা সেটে আসলে 2 টাইপের অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে জেন্ডার না সরি আমি ভুল বলতেছি, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল আর আরেকটা হচ্ছে আপনাদের নিউমারিক অ্যাট্রিবিউট। তো তো আপনারা আসলে এই জিনিসগুলো দেখছেন আগে এআই ল্যাবে, কিন্তু মনে পড়ছে না হয়তো বা। ক্যাটাগরিক্যাল হচ্ছে ডিসক্রিট, ঠিক আছে, ডিসক্রিট, আর নিউমারিক মানে হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে। তো আমাকে একটু বলেন দেখি এখানে ক্যাটাগরিক্যাল অ্যাট্রিবিউট কোনটা কোনটা আছে এর আনসারের মধ্যে? স্যার জেন্ডার, এজ গ্রুপ, হ্যাঁ এই দুটো। এই দুটো, ঠিক আছে। জেন্ডার এবং এজ গ্রুপ হচ্ছে ক্যাটাগরিক্যাল অ্যাট্রিবিউট। কারণ কি, কারণ এগুলোতে হচ্ছে কি কি মানে কি কি এলিমেন্ট আসবে এগুলো ফিক্সড। যেমন জি স্যার। জেন্ডারের মধ্যে মেল ফিমেল ফিক্সড এখানে আছে, তারপর হচ্ছে এজ গ্রুপের মধ্যে হচ্ছে অ্যাডাল্ট আর চাইল্ড আর এলডারলি, এই তিনটা হচ্ছে ফিক্সড গ্রুপ, এর বাইরে কিছু আসবে না। কিন্তু হাইট ওয়েট যে কোনো কিছুই আসতে পারে, 100 কেজি হতে পারে, 50 কেজি হতে পারে, 15.5 কেজি হতে পারে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। সো দিস আর নিউমারিক অ্যাট্রিবিউটস। তাহলে আমরা তো মোটামুটি বুঝতেছি নাকি যে ডিসক্রিট অ্যাট্রিবিউট বা ক্যাটাগরিক্যাল অ্যাট্রিবিউট কি আর নিউমারিক অ্যাট্রিবিউট কি। আচ্ছা রাইট, আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের যে ক্যাটাগরিতে আমরা করবো, এই 3টে ক্যাটাগরিতে ভাগ করবো যে আমরা, এই 3টে ক্যাটাগরিতে ভাগটা হবে হচ্ছে এই যে এই ক্যাটাগরিক্যাল অ্যাট্রিবিউট এবং নিউমারিক অ্যাট্রিবিউটের বেসিসে, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু আবারও বলতেছি যে এর বাইরেও কিন্তু আরো স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং আছে, কিন্তু মেশিন লার্নিং এর পার্সপেক্টিভ থেকে এটা এই 3টে হচ্ছে মেইন ক্যাটাগরি, ঠিক আছে। এই 3টে হচ্ছে মেইন শ্রেণীর বিভাগ, এর বাইরে আপনারা খুব কমই দেখবেন। আচ্ছা, প্রথমে হচ্ছে আসলে হচ্ছে ক্যাটাগরিক্যাল অ্যাট্রিবিউট ভার্সেস নিউমারিক অ্যাট্রিবিউট। তার মানে কি, আপনি হচ্ছে একটা ক্যাটাগরিক্যাল অ্যাট্রিবিউটের সাথে একটা নিউমারিক অ্যাট্রিবিউটের সম্পর্ক বের করবেন। যেমন উদাহরণস্বরূপ যে এই যে আমি প্রথমে যেটা বললাম যে জেন্ডারের সাথে হাইটের সম্পর্ক, মানে হচ্ছে যে আর মেলস সিগনিফিকেন্টলি টলার দেন ফিমেলস ইন জেনারেল, ঠিক আছে। তো এইটা হচ্ছে এই 1 নাম্বারের যাবে। কারণ কি, কারণ আমি জেন্ডারের সাথে আমি হাইট দেখতেছি, তার মানে কি ক্যাটাগরিক্যাল অ্যাট্রিবিউট ভার্সেস নিউমেরিক্যাল। নিউমারিক অ্যাট্রিবিউট, কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তো এরকম আরেকটা উদাহরণ হচ্ছে আপনার এই যে এই 3 নাম্বারটাও। এখন 3 নাম্বারটা আপনারা বলতে পারেন যে এটা এখানে এখানে ক্যাটাগরি কোনটা আর নিউমারিক কোনটা। এই যে এম এ আর এম বি, এই দুটো হচ্ছে ক্যাটাগরিক্যাল অ্যাট্রিবিউট। আর এই যে 10টা টেস্টিং আমি যে করলাম, 10-fold মানে কি 10 বার বড়াই করে এক্সারসাইজ কর, জি স্যার। মানে এম এই দেখেন আমি একটু বলি এখানে তাহলে এরকম জিনিসটা আসলে মডেলস হচ্ছে একটা অ্যাট্রিবিউট আর হচ্ছে এমসিসি স্কোর হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তো মডেল এম এ কয়বার আসবে এখানে? 10 বার আসবে না? জি স্যার। 10-fold তো। জি স্যার। আর এমসিসি স্কোর 10 বার 10টা আসবে না মডেল এম এর জন্য? জি স্যার। সিমিলারলি মডেল এন ডিও কয়বার আসবে? 10 10 বার, ঠিক আছে। তার জন্য এমসিসি স্কোর কয়টা আসবে? 10টা আসবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আসলে সেম জিনিস, মানে এটাকে আসলে সেম ভাবেই আমরা
ক্যাটাগরিক্যাল ভার্সেস নিউমেরিক অ্যাট্রিবিউট হিসেবে ম্যাপ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। আমি প্রথমে বলে নিচ্ছি যে আমরা আসলে আমাদের মেইনলি আসলে এই ধরনের কাজই করতে হয়, যে একটা হচ্ছে মডেলের ক্ষেত্রে আসলে মানে একটা মডেল আরেকটা মডেলের চেয়ে সিগনিফিকেন্টলি বেটার কিনা এটা দেখা। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে আপনার দুইটা মনে করেন যে মানে একটা ডাটা সেটের মধ্যেই দুটো অ্যাট্রিবিউটের মধ্যে আসলে সম্পর্ক আছে কিনা কোনো, বা বা আমরা সম্পর্ক আছে কিনা কোনো না বলা যাচ্ছে, বলা যায় হচ্ছে যে মনে করেন যে এখানে যেমন আমি বললাম যে আর মেন সিগনিফিকেন্টলি টলার দেন উইমেন, অথবা ডু মেন আর লেস সিগনিফিকেন্টলি লেস দেন উইমেন, এরকম টাইপের কথাবার্তা যেগুলো আমরা বলি আর কি নর্মালি, সেই কোশ্চেন গুলো অ্যান্সার করা আর কি। ঠিক আছে? তো এর জন্য আসলে আমরা মেইনলি যেটা ইউজ করি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট অথবা হচ্ছে উইলকমসন সাইন র্যাঙ্ক টেস্ট। ঠিক আছে? এই দুই রকম টেস্ট আমরা ইউজ করি। তো কোনটা আসলে কোন কেসে ইউজ করি আমরা সেটা আমরা দেখবো, সমস্যা নাই কোনো। কিন্তু এটাও কি আমরা বুঝতে পারছি মোটামুটি এই বিষয়টা? জি স্যার। আচ্ছা, মানে এই টেস্টগুলো আমরা সম্পূর্ণ দেখবো, একেবারে একদম পুরোপুরি দেখবো প্রত্যেকটা টেস্টে। কিন্তু এগুলো দেখার চেয়েও যেটা ইম্পর্টেন্ট, কোন টেস্ট কখন ইউজ করতে হবে সেটা বোঝা। কারণ হচ্ছে এইসব টেস্ট করার জন্য আপনাদের টুল আছে। ঠিক আছে? বিভিন্ন ওয়েব বেসড টুল আছে, আপনারা সার্চ করতেই পাবেন। ওখানে আপনাদের ভ্যালুগুলো ইনপুট দিলে ওরা রেজাল্ট এনে দেয়। ঠিক আছে? কিন্তু আপনারা যদি এটা না বোঝেন যে কোনটা কখন আমরা ইউজ করবো, কোন কেসে আমরা ইউজ করবো, তাহলে তো টুল ইউজ করতেও পারবেন না। পারবেন না। সো এটা বুঝতে হবে ভালো মতো। এর পরেরটা হচ্ছে কি নিউমেরিক অ্যাট্রিবিউট ভার্সেস নিউমেরিক অ্যাট্রিবিউট। এটা খুব সহজ। এটা হচ্ছে আসলে যেমন আমি প্রথমেই বললাম যে হাইট ভার্সেস ওয়েট, যে এদের মধ্যে আসলে কোরিলেশন আছে কিনা। তো এই যে সেকেন্ড সিনারিও যেটা আর কি আমাদের নাম্বার 2, যে we plot height versus weight for 100 people and see with our eyes that there is correlation between them, and we say that these two attributes have significant correlation in general. ঠিক আছে? এই ধরনের কোশ্চেন আনসার আমরা করি হচ্ছে এই যে 2 নম্বরে নিউমেরিক অ্যাট্রিবিউট ভার্সেস নিউমেরিক অ্যাট্রিবিউট। তো এখানে যদি আমরা দেখি এই একই জিনিসই হাইট ভার্সেস ওয়েট, এই যে নিউমেরিক ভার্সেস নিউমেরিক। ঠিক আছে? 2 নম্বরটা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আর ফাইনাল যেটা সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভার্সেস ক্যাটাগরিক্যাল। এইটা তো এটার উদাহরণ তো আসলে আপনারা বুঝেই গেছেন মনে হয়, যে ম্যারিটাল স্ট্যাটাস ভার্সেস এডুকেশনাল কোয়ালিফিকেশন। ঠিক আছে? যে এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা একটু খেয়াল করে দেখেন। ম্যারিটাল স্ট্যাটাস আর এডুকেশনাল কোয়ালিফিকেশন দুটোই কিন্তু আসলে ডিসক্রিট বা হচ্ছে ক্যাটাগরিক্যাল অ্যাট্রিবিউট। এখানে সেটা দেখা যাচ্ছে না। তো আমরা একটু দেখি, এখানে এই নিচের দিকে দেখি, আমরা এখানে দেখি। তো এখানে দেখেন যে এই যে কোয়ালিফিকেশনের মধ্যে কি আছে, এই যে এই কয়টা কি আছে, এই কয়টা ভ্যালু আছে, তাই না? 1 2 স্যার টোটাল দিয়ে ফেলতে হবে না। এই কয়টা 1 2 3 4 ধরনের 5 ধরনের ভ্যালু আছে। আর এই যে এখানে কয় ধরনের ভ্যালু আছে, এখানে আছে 4 ধরনের ভ্যালু। কাজেই এরা হচ্ছে ডিসক্রিট অ্যাট্রিবিউট। বুঝা যাচ্ছে? জি স্যার। তো আমরা এখানেও একটা রিলেশন এস্টাবলিশ করতে পারি যে জেন্ডারের সাথে এজ গ্রুপের কোনো সম্পর্ক আছে কিনা। মানে অনেকটা এরকম, অনেক সময় আমরা বলি না যে মেয়েরা ছেড়ে যাচ্ছে বেশি দিন বাঁচে। এটা তো শুনছেন সবাই নাকি, যে নর্মালি মেয়েরা ছেড়ে যাচ্ছে বেশি দিন বাঁচে। আচ্ছা, এখন এটাও তো আমরা চাইলে টেস্ট করতে পারি, তাই না, যে এটার সাথে আসলে কোনো কোরিলেশন আছে কিনা। তো এটার ক্ষেত্রে আমরা তাহলে কি ইউজ করবো, আমরা ইউজ করবো হচ্ছে এই থার্ডের যে বিষয়টা সেটা। তার মানে এখানে আমরা ইউজ করতে হবে আসলে চাই স্কয়ার টেস্ট। আপনারা শুনছেন চাই স্কয়ার টেস্টের নাম কখনো? জি স্যার। এই যেটা এরকম হচ্ছে আসলে এক্স এর মতো একটা দেখতে চাইটা। ঠিক আছে? তো আপনারা হয়তো এগুলো শুনছেন, কিন্তু মানে টি টেস্টের নাম আমার শিওর অনেকেই শুনছেন। এগুলো আমরা এখন একদম মানে কি বলবো, একদম সুন্দরভাবে দেখবো আমরা। কারণ প্রতিটা জিনিস একদম মানে কি বলবো, কোনো আবল তাবল না, একদম মানে পয়েন্ট, তাতে আমরা পুরো বুঝি এগুলা। আর নিউমারিকে আসলে ওই যে নিউমারিক ভার্সেস নিউমারিকে আমরা আসলে পেয়ার টি টেস্টটা ইউজ করি, এবং হচ্ছে এখানে একটা কোরিলেশন কোএফিসিয়েন্ট থাকে, সেটা বেসিসে আসলে পেয়ার টি টেস্টটা করা হয়। আচ্ছা, তো আমরা কি এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার? দেখেন কোনো কোশ্চেন আছে কিনা। না স্যার, বুঝছি। আচ্ছা, এখন আমাদের যেটা শুনতে হবে সেটা হচ্ছে হাইপোথিসিস কি এবং পি ভ্যালু কি। ঠিক আছে? তো অনেক সময় পি ভ্যালু বলে অনেকে চিল্লাফাল্লা করে, কিন্তু পি ভ্যালু কি সেটা বোঝেই না। ঠিক আছে? তো আমরা এখন এইগুলো খুব ভালো মতো বুঝবো। তো এখানে একটা বিষয় একটু দেখেন খুব ভালো মতো আগে। আমি আবারও আমার আগের কোশ্চেনে চলে যাই। ফ্রম দ্য ডেটা অফ 100 men and 100 women sampled from real world। আমি আগেই বলছি সব পুরুষ এবং সব মহিলা ডাটা কালেকশন করা সম্ভব না। এই জন্য আমরা
আমাদের রিয়েল ওয়ার্ল্ড থেকে কিছু মেন এবং কিছু উইমেনের ডাটা কালেক্ট করেছি। Our observation tells us that men are taller than women in general. মানে আমরা অবজার্ভ করছি এটা, মানে আমরা দেখলাম যে আসলে হচ্ছে পুরুষদের এভারেজ হাইট বেশি। কিন্তু আমি আবারও যেটা কোশ্চেন আমাদের যে ইজ দিস ট্রু ইন জেনারেল ফর দ্য ওয়ার্ল্ড পপুলেশন, ঠিক আছে? উই আর ওয়ার্কিং অন এ ভেরি স্মল গ্রুপ অফ মেন এন্ড উইমেন। তো আশা করি এইটুকু আমাদের আমার পূর্বের যে আলোচনা সেখান থেকে বোঝা গেছে নাকি এই বিষয়টুকু, এই প্যারাটুকু বোঝা গেছে না আগের আলোচনা থেকে? জি স্যার। তো এখন আমরা যেটা করব এই সিগনিফিকেন্স টেস্টিং এর জন্য, মানে সোজা কথা হচ্ছে উই আর ট্রাইং টু ডিডাক্ট অর উই আর ট্রাইং টু ফাইন্ড আউট ইফ মেন আর সিগনিফিকেন্টলি টলার দেন উইমেন ইন জেনারেল, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি আমরা যেটা করবো তাহলে প্রথমেই আমাদের একটা অল্টারনেট হাইপোথিসিস আমাদের তৈরি করতে হবে। তো অল্টারনেট হাইপোথিসিস জিনিসটা কি? এটাকে H1 বলা হয়। এটা হচ্ছে আমরা আসলে যেটার পক্ষে আমরা আমাদের মতামত, মানে যেটা আমরা আসলে দেখতে অবজার্ভ করতে চাচ্ছি আসলে, বা আমাদের ডেটা থেকে আমরা আর কি মোটামুটি যেটা মানে যেটা হলে আমাদের জন্য ভালো হয় আর কি, সোজা কথা। মানে আমাদের ডেটা থেকে আমরা দেখতেছি যে হচ্ছে মেন আর অন এভারেজ টলার দেন উইমেন। তার মানে হচ্ছে এটা আমাদের জন্য, তার মানে হচ্ছে কি, মানে আমরা এটাই চাই আসলে বেসিক্যালি, মানে এটা পেলেই আমরা আসলে খুশি হই। তো যে রেজাল্ট পেলে আমরা খুশি হই সেটা হচ্ছে আসলে কি, সেটা হচ্ছে আমাদের অল্টারনেট হাইপোথিসিস। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। মানে মনে করেন আমাদের গবেষণাটা হচ্ছে এরকম একটা জিনিস নিয়ে যে ধরে আপনার যে ম্যারিটাল স্ট্যাটাস এবং হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা হচ্ছে আমাদের গবেষণার বিষয়বস্তু। তো যেটা নিয়ে আমরা গবেষণা করতেছি সেটাই হচ্ছে আমাদের আসলে অল্টারনেট হাইপোথিসিস। তার মানে হচ্ছে মেন আর সিগনিফিকেন্টলি টলার দেন উইমেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের কি অল্টারনেট হাইপোথিসিস। আচ্ছা, তো আমাদের নাল হাইপোথিসিসটা হবে ঠিক তার উল্টাটা। তার মানে কি, মেন এন্ড উইমেন ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ নো সিগনিফিকেন্ট হাইট ডিফারেন্স। কথা কি বোঝা যাচ্ছে? এই বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমাকে একটু বলেন দেখি একটু যে আমাদের এই হাইট ভার্সেস ওয়েট যেটা এখানে নাল হাইপোথিসিসটা কি হবে? নেট ছিল না স্যার। জিরো ধরে নেব। জিরো ধরে নেবেন কোন কাকে? মানে হাইট আর ওয়েটের কোনো না সেরকম কিছু না, মানে এখানে এটা তো আসলে একটা বক্তব্য, তাই না? আপনার বক্তব্যটা কি হবে তাহলে এখানে নাল হাইপোথিসিস হাইট ভার্সেস ওয়েটের ক্ষেত্রে? কি বোঝেন নাই নাকি? দেখেন, না বুঝলে কিন্তু জিজ্ঞেস করেন আমাকে স্যার। আরেকবার হ্যাঁ বলেন। হ্যাঁ ঠিক আছে, সেটা বলতে হবে তো সেটা এখন, কারণ হচ্ছে মানে না বললে কিন্তু পরে কিছুই বুঝবেন না, আর না বুঝলে পরে কোনো লাভ নেই আমাকে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে এখানে আমি আবারও বলি, আপনার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে মেন আর সিগনিফিকেন্টলি টলার দেন উইমেন, এটা প্রমাণ করা, ঠিক আছে? তো যেটা আপনি প্রমাণ করতে চান সেটা হচ্ছে আপনার অল্টারনেট হাইপোথিসিস। তো এখন আপনাকে একটা নাল হাইপোথিসিস ডিফাইন করতে হবে। তো নাল হাইপোথিসিসটা হচ্ছে যেটা হচ্ছে আপনার অল্টারনেট হাইপোথিসিস তার ঠিক উল্টাটা। তার মানে মেন এন্ড উইমেন ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ নো সিগনিফিকেন্ট হাইট ডিফারেন্স, এটা হচ্ছে আপনার নাল হাইপোথিসিস, ঠিক আছে? স্যার উল্টাটা এরকম হইতে পারতো না যে স্যার ওমেনরা বেশি লম্বা মেন থেকে, মানে এটার উল্টা এটা হয় না স্যার? আচ্ছা, এটা কিন্তু একটা খুব বড় ক্লেম, মানে এটা হচ্ছে আবার কি, এটা হচ্ছে আরেকটা ক্লেম আবার। হ্যাঁ, মানে কোনো ক্লেম করা যাবে না এখানে, হচ্ছে নিরপেক্ষ আর কি, মানে আপনি নিউট্রাল, ঠিক আছে? মানে এখন তো আসলে পলিটিক্যাল, মানে এটা বোঝানো খুব সহজ আসলে, মানে এখন তো আসলে পলিটিক্যাল কারেক্টনেসের যুগ, ঠিক আছে? মানে আপনি যদি একটা কিছু বলেন, হয়তো যদি বলে ফেলেন, আর বিশেষ করে জেন্ডার সম্বন্ধে বা হচ্ছে কোনো একটা ট্রেন্ডি টপিক সম্বন্ধে, তাহলে আসলে আপনি ভাইরাল হয়ে যেতে পারেন, ঠিক আছে? মনে করেন আপনি আসলে স্ট্যাটাস দিলে একটা স্ট্যাটাস দিয়ে দিলেন যে না এটা হচ্ছে কি, যে ডিভোর্স রেট বেশি হয় হচ্ছে তখনই যখন মানুষ শিক্ষিত হয়, তখন মনে করেন আপনাকে মানুষ এই স্ট্যাটাসটা শেয়ার দিয়ে একদম বিনোদনা করে দিবে, ঠিক আছে? কিন্তু আপনি যদি বলেন যে না, যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে আসলে ডিভোর্স বা হচ্ছে ম্যারেজ স্ট্যাটাসের কোনো সম্পর্ক নেই, এটাতে কিন্তু সবাই খুশি, আপনাকে কেউ কিছু বলবে না, ঠিক আছে? অথবা যদি আপনি বলেন যে হাইটের সাথে ওইটার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, মানুষ মোটা হবে এটা তাদের ইচ্ছা, তো এটা তো সবাই আপনাকে বলবে না, ঠিক আছে? এটা তো নিউট্রাল জিনিসটাকে আমরা আসলে মেইনলি বলবো হচ্ছে নাল হাইপোথিসিস, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের এই যে আপনার
যেটা আমি বললাম যে হচ্ছে এই কেসে আপনার হাইট ভার্সেস ওয়েট, তো এখানে কি হবে বলেন তো নাল হাইপোথিসিসটা? So they are not related, height and weight. রাইট, মানে দেয়ার ইজ নো কোরিলেশন বিটুইন হাইট ভার্সেস ওয়েট। Right. তারপরে মনে করেন এমসিসি স্কোর যদি বলি আমি, এখানে হবে হচ্ছে যে মডেল এম এ ইজ নট সিগনিফিকেন্টলি বেটার দেন মডেল এম বি। ঠিক আছে, মানে আমি বলতেছি না যে মডেল এম এ মডেল এম বি এর চেয়ে ওয়ার্স, এটা আমি বলতেছি না, মানে খারাপ বলছি না ভালো বলতেছি না, আমি বলছি যে মডেল এম এর সাথে মডেল এম বি এর তেমন কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, Okay. আর আরেকটা হচ্ছে এখানে তো আরো সিম্পল যে ম্যারিটাল স্ট্যাটাসের সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কোনো সিগনিফিকেন্ট রিলেশনশিপ নাই, এটা হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। আচ্ছা, তো এখন এই দুটো জিনিসের ভিত্তিতে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে পি ভ্যালু। ঠিক আছে, সেটা হচ্ছে পি ভ্যালু। তো পি ভ্যালু জিনিসটা কি সেটা একটু আসি। পি ভ্যালুর অনেকগুলো নাম আছে। পি ভ্যালুর আরেকটা নাম হচ্ছে আলফা ভ্যালু, ইট ইজ অলসো কল্ড আলফা ভ্যালু। আরেকটা নাম হচ্ছে সিগনিফিকেন্স লেভেল থ্রেশহোল্ড। এই তিনটা নামে আসলে পি ভ্যালুকে আখ্যায়িত করা হয়। ঠিক আছে, আমি আবারও বলি, পি ভ্যালু, আলফা ভ্যালু, আরেকটা কি সিগনিফিকেন্স লেভেল থ্রেশহোল্ড, মনে থাকবে? আচ্ছা, তো আমরা যদি বলি যে আমরা যে সিগনিফিকেন্স টেস্টিংটা করব সেটা যে কোনো টেস্টিংই হোক, সেটা টি টেস্ট হোক বা হচ্ছে চায়াসফার টেস্ট হোক বা যাই হোক, ঠিক আছে, আমি যে সিগনিফিকেন্ট টেস্টিং করব সেইখানে আমি ধরে নিচ্ছি হলো পি ভ্যালু ইকুয়াল টু 0.05। তা আপনারা মাঝে মাঝে দেখবেন যে পি ভ্যালু 0.05 ধরে নেওয়া হয় নাকি। তো এই পি ভ্যালু 0.05 ধরে নেওয়া হয় মানে কি? ঠিক আছে, এই পি ভ্যালু যে আমি বলতেছি 0.05 এর মানে আসলে কি? ঠিক আছে, এর মানে হচ্ছে আলটিমেটলি দেখেন, মানে প্রথমে আমি একটু বলি যে প্রবাবিলিটি মানে এখানে আসলে কি বোঝায়। মানে পি ভ্যালু একটা এক ধরনের প্রবাবিলিটি বা কনফিডেন্স লেভেল, সেটা ঠিক আছে। তো নরমালি আসলে মানে প্রবাবিলিটি বলতে আসলে কি বোঝায়? হাইপোথিসিস টেস্টিং বা হচ্ছে সিগনিফিকেন্স টেস্টিং। মনে করেন যে আমি বলতেছি যে প্রবাবিলিটি হচ্ছে 5%। আমি মনে করেন বললাম যে প্রবাবিলিটি হচ্ছে কি 5%। ঠিক আছে, 5% প্রবাবিলিটি আমি যদি বলি, এর মানে হচ্ছে যদি নাল হাইপোথিসিস ট্রু হয়, আমি আবার ভালো মতো খেয়াল করি, যদি নাল হাইপোথিসিসটা ট্রু হয়, then there is only 5% chance that we get our current data by sampling from real world. আমি আবার ভালো মতো বলি, কিন্তু খুব ভালো মতো খেয়াল করেন। If the null hypothesis is true, that means if men and women in the world actually have no significant height difference, then there is only 5% chance that we shall get our data. মানে হচ্ছে আমাদের ডাটা সেটে আমরা কি পাইছি, যে 100 men 100 women ডাটা পাইছি আমরা, ঠিক না? জি স্যার। এবং আমরা দেখছি মানে এখানে আমরা 100 লোকের কিছু হাইট পাইছি, 100 জন মহিলার কিছু হাইট পাইছি। তো এই হাইটটা আমরা পেতে পারি কত পার্সেন্ট প্রবাবিলিটি দিয়ে? 5%। মাত্র 5% প্রবাবিলিটি দিয়ে, যদি আমাদের এই নাল হাইপোথিসিসটা কি হয়, ট্রু হয়। ট্রু হয়। এটাই ক্লিয়ার, বিষয়টাই ক্লিয়ার হচ্ছে নাকি? দেখেন ভালো মতো। জি স্যার। আচ্ছা, এখন যদি আমরা দেখাতে পারি যে এই প্রবাবিলিটিটা আসলে 5% এর চেয়েও হচ্ছে কম, যদি আমরা প্রমাণ করতে পারি যে এই প্রবাবিলিটিটা আসলে 5% এর চেয়েও কত কম, তাহলে আমরা আসলে বলতে পারি যে এই নাল হাইপোথিসিস আসলে কোনো ভালো কোনো হাইপোথিসিস আসলে ছিল না, এটাকে আমরা রিজেক্ট করে দিতে পারি। আমরা বলতে পারি যে we are rejecting this null hypothesis because the probability of getting our data set is very very small if null hypothesis is true. কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এটা কিন্তু এত সহজ কথা না, কিন্তু আমি আবারও বলি, আমি বলছি হচ্ছে p value equal to 0.05। এর মানে হচ্ছে যদি আমার ডাটা সেট পাওয়ার সম্ভাবনা 5% এর চেয়েও কম হয় নাল হাইপোথিসিস ট্রু হলে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আসলে নাল হাইপোথিসিস আমাদের ডাটা সেটটা যদি মনে করেন যে 100% যদি হইতে পারে 100%, এর মানে আসলে কি? এর মানে আসলে নাল হাইপোথিসিস যদি ট্রু হয় তাহলে অলওয়েজ আমি ডাটা সেটটা পাবো স্যাম্পলিং করলে। ঠিক আছে, স্যাম্পলিং করলে অলওয়েজ এরকম ডাটাই পাওয়া যাবে আসলে। এর মানে হচ্ছে 100%। এটা যত আমার কম হবে তত, তার মানে কি? তার মানে হচ্ছে যে
এই নাল হাইপোথিসিস ট্রু হওয়ার প্রবাবিলিটি কমে যাচ্ছে আস্তে আস্তে আমার। কারণ নাল হাইপোথিসিস ট্রু হলে তো আসলে এই ডাটাসেট পাওয়ার প্রবাবিলিটি আমার কমে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন নাকি আমি আরো ভালো মতো রিফ্রেশ করবো জিনিসটাকে? স্যার আর একটু ভালো করে বললে ভালো হতো। সেটাই, দাঁড়ান এটাকে আমি একটু মুছে ভালো মতন একটু ভালো মতো বুঝে। এটা আবার কি আসে? আচ্ছা ঠিক আছে, আমি একটু স্টেপ বাই স্টেপ যাই। এবার আপনারা একটু মানে কোশ্চেন অ্যান্সার করবেন, তাহলে আসলে অ্যাপ্রোচটা একটু বেটার হবে হয়তো। তো প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের টি টেস্ট মানে টি টেস্ট হোক বা যে টেস্টই হোক না কেন, সেখান থেকে একটা পি ভ্যালু পাই আমরা, ঠিক আছে? তো মনে করেন সেই পি ভ্যালুটা হচ্ছে, মনে করেন আমি পাইছি হচ্ছে 0.04, অর্থাৎ এটাকে পার্সেন্টেজে নিলে হবে হচ্ছে 4%, ঠিক আছে? আচ্ছা, তো এই 4%-এর অর্থ কি সেটা আমি আসলে বলছিলাম এতক্ষণ, ঠিক আছে? 4%-এর অর্থ কি সেটা আমি বলছিলাম। তো টি টেস্ট হোক বা যে টেস্ট হোক, সেখান থেকে আমি একটা পি ভ্যালু পাই, এটা কি আপনারা মোটামুটি বুঝতে পারছেন? মানে আমরা একটা পি ভ্যালু পাবো যে আলটিমেটলি। জি স্যার। এবং সেটা কিন্তু আপনার 0 থেকে 1 এর মধ্যে যেগুলো বেশি হতে পারে। তা আমি ধরে নিলাম যে আমার কেজে হচ্ছে কত, আমার কেজে হচ্ছে 0.04, 0.04। অর্থাৎ 4%। তা আমি আসলে যখন যেটা বললাম সেটা হচ্ছে 4%-এর অর্থটা আসলে কি। এই 4%-এর অর্থ হচ্ছে যে যদি আমার নাল হাইপোথিসিস ট্রু হয়, if our null hypothesis X0 is true, that means if men and women in the world actually have no significant height difference, then there is only 4% probability that we shall get our data set that we gathered. কথা বুঝা গেছে এবার? মানে স্যার এই ডাটা সেটের মধ্যে 4% এরকম হবে, ট্রু থাকবে? না 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 না, এরকম না। আচ্ছা। আমরা তো আমাদের রিয়েল ওয়ার্ল্ড থেকে স্যাম্পলিং করতেছি না, এদেরকে স্যাম্পল করে নিয়ে আসছি না র্যান্ডমলি। যদি হাইপোথিসিস ট্রু হয় এবং আমরা যদি রিয়েল ওয়ার্ল্ড থেকে ডাটাসেট স্যাম্পল করি, তাহলে আমাদের ডাটাসেট যেটা আমরা পেলাম, ডাটাসেট যেটা আমরা পেয়েছি, সেইটা পাওয়ার প্রবাবিলিটি হবে হচ্ছে 4%। মানে আমরা এই ধরনের ডাটাসেট পাবো যে এটা পাওয়ার প্রবাবিলিটি হবে হচ্ছে কত, 4%। আচ্ছা আচ্ছা। মানে মনে করেন যে আপনার বন্ধু খুব কিপটা, কথা ঠিক আছে, আপনার বন্ধু খুব কিপটা। এখন আপনার জন্মদিনে আপনার বন্ধুর কাছ থেকে আপনি আইফোন পাবেন, এর প্রবাবিলিটি হচ্ছে 1%। ক্লিয়ার? এবার বিষয়টা ক্লিয়ার? জি স্যার। তো ঠিক সেরকম আমি মনে করলাম যে হাইপোথিসিস হচ্ছে ট্রু, এই নাল হাইপোথিসিসটা হচ্ছে ট্রু। যদি এই হাইপোথিসিস যদি ট্রু হয়, তাহলে আমাদের এই যে ডাটাসেটটা আমরা পেয়েছি, যেখানে হচ্ছে 100 men are taller than 100 women in average, মানে এটা তো আসলে এভাবে পেলাম না, একটা ডাটাসেট মানে একটা এরকম বড় ডাটাসেট আমরা পাবো আর কি, এরকম এই যে এটা একটা ডাটাসেট আমরা পাবো একটা। তো ডাটাসেটটা পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে অনলি কত, অনলি 4%, বুঝতে পারছি। ঠিক আছে? যদি এটা আরো বড় হইতো, মানে এমন হয়তো আমরা যদি হতো যে না, পি ভ্যালুটা হলো 0.04 না, পি ভ্যালুটা হচ্ছে আপনার মনে করেন যে কত, মনে করেন যে আপনার 0.5, মনে করেন 0.5, মানে হচ্ছে 50%। তার মানে কি? তার মানে হচ্ছে যদি আসলে নাল হাইপোথিসিস ট্রু হয়, তাহলে কি হবে, তাহলে আমাদের এই ডাটা সেটটা পাওয়ার সম্ভাবনা কত, 50%। আচ্ছা যদি 50% হয়, তাহলে কোনোভাবে আমরা বলতে পারি যে এই হাইপোথিসিসটা ফলস হবে, রিজেক্ট করা পসিবল এটাকে? আর তার মানে তো এটা তো হইতেই পারে, মানে আসলে তার মানে সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। তার সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই বলেই তো আসলে আমরা আমরা মানে 50% কি ইজি আমরা ডাটা সেটটা পাবো স্যাম্পলিং করলে। তার মানে আমরা আসলে বাই চান্সই আসলে পেয়ে গেছি এখানে যে হ্যাঁ, এভারেজ হাইট মানে এভারেজ হাইট আসলে এভারেজ হাইট অফ হিউম্যানের চেয়ে বেশি, বাই চান্স পাইছি আমরা, তার মানে ঠিক না? জি স্যার। এখন এই যে আমরা বলতেছি এখানে যে পি ভ্যালু থ্রেশহোল্ড, আমরা যে বলতেছি যে এখানে যে আমরা বলতেছি হচ্ছে পি ভ্যালু থ্রেশহোল্ড অফ কত, 0.05, এর মানে আসলে কি? এর মানে হচ্ছে আমরা আমাদের যে টি টেস্ট করি, বা আমরা যে ট্রায়াস্টার টেস্ট করি, বা আমরা যে এআর টি টেস্ট বা উইলকক্সন ম্যাসপ্যাট টেস্ট করি, হ্যাঁ, সেখান থেকে প্রাপ্ত পি ভ্যালু যদি 0.05 এর চেয়ে কম হয়, সেখান থেকে প্রাপ্ত পি ভ্যালু যদি কি হয়, 0.5 0.05 এর চেয়ে কম হয়,
তাহলে আমরা বলতে পারি যে না, এই নাল হাইপোথিসিসটা আসলে মানে we can reject this null hypothesis কারণ because this probability is very low. This probability is very low. মানে মনে করেন আমার p ভ্যালু আসছে হচ্ছে মনে করেন 0.03, ঠিক আছে? তার মানে হচ্ছে if this null hypothesis was true, then there is only 3% probability that we shall get this data set after sampling from real world. কথা বোঝা গেছে? জি স্যার। যেটা কিনা আসলে খুবই কম, যেহেতু আমরা বলছি যে আমাদের p ভ্যালু থ্রেশহোল্ড কত 0.05। জি স্যার। কিন্তু যদি আপনার প্রাপ্ত p ভ্যালু যদি 0.05 এর চেয়ে বড় হয় অথবা মনে করেন এটা হচ্ছে 0.055, আসলে আপনি বলতে পারেন যে স্যার এটা তো আসলে খুবই ছোট, মানে নাল হাইপোথিসিস ট্রু হলে মাত্র 5.5% প্রবাবিলিটি না, প্রবাবিলিটি কত মাত্র 5.5%, ঠিক আছে? তার মানে মাত্র 5.5% প্রবাবিলিটি হচ্ছে কি যে আমরা এই পার্সেন্টে পাবো আমরা স্যাম্পলিং করলে। তো এটা তো আসলে দিস ইজ এ ভেরি লো প্রবাবিলিটি, কিন্তু কথা হচ্ছে যে লো হলেও আপনি এটা রিজেক্ট করতে পারবেন না। ইউ ক্যানট রিজেক্ট দিস নাল হাইপোথিসিস, ঠিক আছে? ইউ ক্যানট রিজেক্ট বিকজ দিস ইজ নট লো এনাফ, ঠিক আছে? দিস ইজ লো, দিস ইজ অবভিয়াসলি লো, বাট ইট ইজ নট লো এনাফ। বুঝা গেছে? জি স্যার। নরমালি সিগনিফিকেন্স টেস্টিং এর জন্য আপনাকে অবশ্যই 0.05 এর চেয়ে লোয়ার হইতে হবে। এবং কোন কেসে যারা হচ্ছে আপনি মনে করেন ফিল্ড স্পেশালিস্ট, মানে যারা মনে করেন যে আপনি যদি বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করেন, তাহলে যে আর কি বায়োইনফরমেটিক্স নিয়ে যে হলো স্পেশালিস্ট বায়োলজি নিয়ে, সে আপনাকে বলে দিবে যে না এটা 0.05 হবে না, আসবে এটা আপনি 0.01 নেন। তার মানে কি আরো স্ট্রিক্ট না? এটা আরো স্ট্রিক্ট। জি স্যার। তার মানে হচ্ছে আপনার 1% এর চেয়ে ছোট কম প্রবাবিলিটি হইতে হবে, তা না হলে আপনি রিজেক্ট করতে পারবেন না। কথা বোঝা গেছে? জি স্যার। স্যার তাহলে আমরা লো এনাফ কখন বলতে পারবো? এটা হচ্ছে আপনাকে আপনার যে হলো বায়োলজিস্ট সে বলে দিবে, অথবা যে হচ্ছে আপনার ডোমেইন এক্সপার্ট সে বলে দিবে যে টোটাল আসলে কত আপনি রাখবেন। বুঝা গেছে? যেমন আমি একটা উদাহরণ দিই, মনে করেন যে আপনি আপনার একটা পেপার সাবমিট করছেন, ঠিক আছে? যেখানে কিনা আপনি একটা মডেল দিচ্ছেন, মডেল MA, আর এবং আপনি ক্লেম করছেন যে আপনার মডেলটা হচ্ছে মডেল MB, যেটা লেটেস্ট মডেল সোফা, তার চেয়ে সিগনিফিকেন্টলি বেটার, ঠিক আছে? এখন যে হচ্ছে রিভিউয়ার বা যে হচ্ছে এই মডেল নিয়ে যে এক্সপার্ট, সে আপনাকে বলছে যে না এটা আসলে মানতেছি না, তুমি এক কাজ করো, তুমি p equal to 0.05 লেভেল সিগনিফিকেন্স টেস্টিং করে আমাকে দেখাও যে এটা আসলে কি সিগনিফিকেন্ট কিনা। কথা বোঝা গেছে? জি স্যার। তো আপনাকে তখন এই যে এখানে যে রেজাল্ট বললাম আমি, যে 10টা হচ্ছে MA এর জন্য MCC স্কোর, 10টা হচ্ছে MBA এর জন্য MCC স্কোর, এটার জন্য আপনি তখন কি করবেন? আপনি তখন এই যে আমি যে বললাম ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট, এই ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট পারফর্ম করবেন, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট পারফর্ম করে আপনি দেখবেন যে p ভ্যালু কত আসে। ধরেন যে আপনার p ভ্যালু আসছে হচ্ছে কত 0.03, সেক্ষেত্রে আপনি কি ইভালুয়েট করবেন যে আমার রেজাল্টটা কি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। কথা বোঝা গেছে? জি স্যার। কিন্তু আপনাকে যদি সে বলে দেয় যে না আমাদের এই ধরনের মডেলিং এর জন্য আমাদের আসলে p ভ্যালু 0.01 লাগবে, তাহলে আপনি কি করবেন? 0.07 পাইছেন, তাহলে কি বলতে হবে আপনাকে যে না 0.01 যদি আমি ধরে নিয়ে গেল তাহলে আমারটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে না। কথা বোঝা গেছে? জি স্যার। মানে ক্লিয়ার তো নাকি? দেখেন ভালো মতো। জি স্যার মোটামুটি ক্লিয়ার স্যার। এটা কিন্তু মোটামুটি হলে হবে না, কিন্তু মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার করতে হয় আমাদের। স্যার একটু পড়তে হবে স্যার, নাইলে তো স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন একটা ছোট বিষয় বলবো, এটুকু যেন মোটামুটি বুঝি, তাহলে পরে একটা বিষয় আমি বলি এই বিষয়টা, যে from the t test we obtain a t value, depending on t value one tail test sample size we obtain a p value from chart. এটা অনেক বড় একটা কথা আমি জানি, এই কথাটা আমরা আসলে একটু পরে আরেকটু আলোচনা করবো, এটা আমরা এখনই বলবো না, এটা আমি দাঁড়ায় রাখলাম আগে আপাতত, কারণ আমরা এখন ওয়ান টেইল টেস্ট কি সেটা আমরা এখনো করি নাই। স্যাম্পল সাইজটা আমরা জানি, আমরা মোটামুটি বুঝতে পারছি আসলে, তারপরে আমরা একটু বিস্তারিত বলবো এই বিষয়টা, ঠিক আছে? আমরা এখন এটা তুলে রাখলাম আপাতত। আচ্ছা, আর এখানে আমি অলরেডি বলে ফেলছি এগুলা পুরোপুরি, ঠিক আছে? এগুলো আমি অলরেডি বলে ফেলছি। তো আমরা এখন যেটা আসলে দেখবো সেটা হচ্ছে ওয়ান টেইল ভার্সেস টু টেইল টেস্ট, ঠিক আছে? এই যে আমি বললাম ওয়ান টেইল ভার্সেস টু টেইল টেস্ট, এটা কিন্তু আসলে সকল টেস্টের ক্ষেত্রে প্রযোজ্য, মানে হচ্ছে আপনার টি টেস্ট, তারপর হচ্ছে আপনার উইলকক্সন সাইন রেঞ্জ টেস্ট, বা হচ্ছে চাই স্কয়ার টেস্ট,
সকল টেস্টই আইদার ওয়ান টেইল অথবা কি টু টেইল। কথা বোঝা যাচ্ছে? আমি যেই টেস্টই করি না কেন সেটা কি হবে, আইদার ওয়ান টেইল অথবা কি টু টেইল। আমাদের এখন বুঝতে হবে যে ওয়ান টেইল টেস্ট আসলে কোনটা অথবা টু টেইল টেস্ট আসলে কোনটা, এইটা আমাদেরকে বুঝতে হবে আগে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এর কারণ হচ্ছে আপনি যখন কোনো টুল ইউজ করবেন তখন আপনাকে আসলে ওরা জিজ্ঞেস করবে একটা কোশ্চেন যে আপনি কি ওয়ান টেইল টেস্ট করবেন না টু টেইল টেস্ট করবেন, এটা আপনাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে? তো আপনি যদি না বোঝেন যে এটা আসলে মানে কি, তাহলে কিন্তু আপনি আসলে বলতে পারবেন না আসলে কোনটা, আপনাকে আন্দাজে র্যান্ডম একটা দিয়ে দিতে হবে। ঠিক আছে? তো যেমন আমি কয়েকটা কেস বলি আপনাকে, যে এইখানে একটা কোয়েরি আছে যে সাপোজ উই ওয়ান্ট টু টেস্ট ইফ মেন হ্যাভ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট হাইট ডিস্ট্রিবিউশন দেন দ্যাট অফ উইমেন। ঠিক আছে? এখানে বলা হয়েছে কি সিগনিফিকেন্টলি ডিফারেন্ট হাইট ডিস্ট্রিবিউশন, এর মানেটা আসলে কি? এখানে কি এরকম কিছু বলা হচ্ছে যে ছেলেরা মেয়েদের চেয়ে জেনারেল লম্বা বা খাটো, এরকম কিছু বলা হয়েছে এখানে? দেখেন তো ভালো মতন বিষয়টা খেয়াল করে, মানে এখানে কি বলা হয়েছে লম্বার কথা বলা হয়েছে বা খাটোর কথা বলা হয়েছে এখানে? হ্যালো, না না, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে লাইনটা যে মেন হ্যাভ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট হাইট ডিস্ট্রিবিউশন দেন দ্যাট অফ উইমেন, তো এর মানে কি, মানে ছেলেরা মেয়েদের চেয়ে লম্বা নাকি ছেলেরা মেয়েদের চেয়ে খাটো, কোনটা এটা? স্যার এটাতে এক্সাক্ট বলা হয়নি, ডিফারেন্ট বলতেছে মানে হ্যাঁ, হতে পারে মনে করে আমি বললাম একটা কথা, মনে করে বললাম আমি যে শোয়েব আদনানের সিজিপিএ চৌধুরী রাফিদ রহমানের চেয়ে অনেক বেটার, তাহলে তো আমি বলে দিলাম বেটার। কিন্তু আমি যদি বলি ডিফারেন্ট, তাহলে কম মানে কি সিজিপিএ কম হতে পারে বেশি হতে পারে, তাই না? এটা তো শিওর নাকি? জি স্যার। আবার আরো একটা কেস হতে পারে, সেটা হচ্ছে এরকম, দেখেন মনে করেন যে এটা হচ্ছে মেয়েদের হাইট ডিস্ট্রিবিউশন, আমি একটু জাস্ট এখানে প্লট করি। মনে করেন এটা 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 যদি আমার হাইট হয় উপরের দিকে হাইট মনে করেন, তো মনে করেন যে আপনার এটা হচ্ছে মেয়েদের হাইট ডিস্ট্রিবিউশন এরকম, ঠিক আছে? আর এই লালটা হচ্ছে ছেলেদের হাইট ডিস্ট্রিবিউশন, বুঝা যাচ্ছে? তো এই ক্ষেত্রে কিন্তু আসলে লম্বা খাটো না বলতে পারলে স্পেসিফিক্যালি ডিস্ট্রিবিউশন কিন্তু ডিফারেন্ট, তাই না? দেখেন তো ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট না একেবারে? জি স্যার ডিফারেন্ট। তাহলে মেয়েদের হাইটটা হচ্ছে এক্সট্রিম, এখান থেকে বোঝা যাচ্ছে আর কি। আর ছেলেদেরটা কি? ছেলেদেরটা হচ্ছে মোটামুটি মিডিয়াম। তার মানে হচ্ছে এই যে ডিফারেন্স এর মধ্যে ডিফারেন্ট, এই ডিফারেন্টের বিষয়টা কিন্তু আসলে আপনার টলার বা হচ্ছে শর্টার এভাবে কিন্তু বোঝানো যাবে না। টলারও হইতে পারে, শর্টারও হইতে পারে, বা হচ্ছে মানে একদম ডিফারেন্ট কিছু হইতে পারে। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আসলে টু টেইল টেস্ট। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। যখন আমরা আসলে ওভারঅল ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলছি, মানে আমরা এখানে কিন্তু ডিস্ট্রিবিউশনটা কি মানে বেশি নাকি কম এইটা আমরা বলতেছি না, আমরা বলতেছি হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে? তখন সেটা কারণে বলি কি, সেটা কারণে বলি হচ্ছে টু টেইল টেস্ট। ঠিক আছে? আমি আরেকটা উদাহরণ দিই, যে মনে করেন আমি যদি এখানে 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 যে বললাম এই যে আপনার প্লট হাইট ভার্সেস ওয়েট ফর 100 পিপল, এবং কি চেষ্টা করতেছে দেখানোর এখানে, ক্যান উই সে দ্যাট দিস টু অ্যাট্রিবিউটস হ্যাভ সিগনিফিকেন্ট কোরিলেশন ইন জেনারেল। তো এই প্রশ্নটা কি টু টেইল নাকি ওয়ান টেইল, কি মনে হয়? এই প্রশ্ন কি মনে হয় এটা কি টেইল? স্যার টু টেল। স্যার কেন বলেন তো? ওয়ান টেইল বলছেন না জানা, কেন বলেন তো ওয়ান টেইল? স্যার এটার তো মানে যে কোনো দুইটা হইতে পারবে, যে হয় মানে রিলেশন থাকবে অথবা থাকবে না। না, এটা তো আলাদা জিনিস, রিলেশন থাকবে অথবা থাকবে না। তো এই যে আপনি চলে আসলেন সে আছে এই নাল হাইপোথিসিস আর অল্টারনেট হাইপোথিসিসে চলে আসলেন, এটা তো আলাদা জিনিস। দেখেন এখানে আবার খেয়াল করেন, আমরা আমাদের এই জায়গাটা যেটা, যে ইফ মেন হ্যাভ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট হাইট ডিস্ট্রিবিউশন দেন দ্যাট অফ উইমেন, এখানে নাল হাইপোথিসিস কি হয় বলেন তো? নাল হাইপোথিসিস এখানে নাল হাইপোথিসিস হচ্ছে যে মেন ডু নট হ্যাভ এনি সিগনিফিকেন্ট হাইট ডিফারেন্স ফ্রম দ্যাট অফ উইমেন, তাই না? এটাই তো নাল হাইপোথিসিস, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখানে আপনি যেটা বলে নেই মাত্র, সেটা কিন্তু আসলে নাল হাইপোথিসিস, মানে এই যে আপনি যে বলেন কোরিলেশন নাই, সেটা কিন্তু আসলে নাল হাইপোথিসিস, সেটা আলাদা বিষয়। কিন্তু এখানে সিগনিফিকেন্স টেস্টিং এর মধ্যে এটা কি ওয়ান টেইল নাকি টু টেইল?
আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এই বিষয়টা, একটু ছবি দেখি একটা। আচ্ছা, এই রিলেশন, এই কোরিলেশন এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আর এটা কি নেগেটিভ। আচ্ছা, তা আমার এখানে কোশ্চেনের মধ্যে কোথাও কি বলা আছে যে পজিটিভ কোরিলেশন আর নেগেটিভ কোরিলেশন কিছু বলা আছে কি? না স্যার। আমাদের এখানে কি বলা আছে যে এরা কোরিলেটেড কিনা, ঠিক আছে, এরা কোরিলেটেড কিনা। মানে দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশন বাড়লে হয়তো বা ডিভোর্স রেট কমে, ঠিক আছে, আবার বাড়তেও পারে কমতেও পারে। আমরা যদি বলি যে রিলেশন আছে কিনা, এর মানে কিন্তু এই না যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বেশি হলে ডিভোর্স রেট বাড়বে, এরকম কিন্তু কিছু না। আচ্ছা। আমরা জাস্ট বলছি সম্পর্ক আছে কিনা। তার মানে কি? তার মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বেশি হলে ডিভোর্স রেট বাড়তেও পারে, আবার কি কমতেও পারে। মানে আমরা কিন্তু বলে দিচ্ছি না যে কোনটা, আমরা জাস্ট বলছি যে একটা রিলেশন আছে। এর মানে কি? সেটা হচ্ছে টু টেইল টেস্ট। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তার মানে এটাও একটা টু টেইল টেস্ট, এটাও একটা কি টু টেইল টেস্ট। কিন্তু এই 1 আর 3 নাম্বারটা কি ওয়ান টেইল টেস্ট। কেন? কারণ কি? তাহলে আমরা কিন্তু বলছি হচ্ছে টলার। এই যে আমরা বলে দিচ্ছি কি সিগনিফিক্যান্টলি টলার মানে পজিটিভ রিঅ্যাকশন। আমরা রিঅ্যাকশনটা বলে দিচ্ছি, রাইট? জি স্যার। আমরা বলে দিচ্ছি যে মেন আর সিগনিফিক্যান্টলি টলার মানে হচ্ছে পজিটিভ দিকে আমরা দেখতে বলতেছি একে। তার মানে এটা হচ্ছে ওয়ান টেইল টেস্ট মানে ইউনিট রিঅ্যাকশন। তারপরে এই যে এখানে যদি আমরা আসি, এই যে 3 নাম্বারে এখানে কি বলতেছি? সিগনিফিক্যান্টলি বেটার, বেটার, তাই না? কাজেই হচ্ছে এটা হচ্ছে ওয়ান টেইল টেস্ট। মানে আমরা কিন্তু এটা বলছি না সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট, এটা কিন্তু আমরা বলতেছি না। আমরা একবারে বলছি যে বেটার মানে ওয়াটস। আমরা যদি বলি সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট, তার মানে কি এমএ রেজাল্টটা এমবি এর চেয়ে সিগনিফিক্যান্টলি বেটারও হতে পারে, আবার সিগনিফিক্যান্টলি কি হতে পারে ওয়াটসও হতে পারে। কথাই ক্লিয়ার? জি স্যার বুঝছি এবার। স্যার হ্যাঁ বলেন। মানে যে কিছু কিওয়ার্ড দেখালেন, যে এই কিওয়ার্ড গুলো থাকলে আমরা ওয়ান টেইল বলে দেবো। হ্যাঁ হ্যাঁ রাইট। এখন এটা কিন্তু মানে দেখেন এটা সোজা হিসাব। মানে যদি আপনাকে কেউ বলে দেয় যে আপনি এই রিঅ্যাকশনে সিগনিফিকেন্স দেখান, যে হচ্ছে পজিটিভ রিঅ্যাকশন বা টলার বা বুঝছেন জিনিসটা, তখন বলবেন আপনি হচ্ছে ওয়ান টেইল। আর যদি খালি বলে যে না এটা ডিফারেন্ট কিনা, এখন ডিফারেন্ট তো অনেকভাবে হতে পারে, তারা ডিফারেন্ট পজিটিভ ভাবে হতে পারে, নেগেটিভ ভাবে হতে পারে, বা আমি একটু আগে এখানে একে যে কেসটা দেখালাম সেভাবে হতে পারে, অনেকভাবে ডিফারেন্ট হতে পারে। তো সেটা হইলে হবে হচ্ছে টু টেইল টেস্ট, ঠিক আছে? তো এই সেম জিনিসটা আমি আবারও বলছি এখানে, যে সাপোজ ইউ ওয়ান্ট টু টেস্ট ইফ মেন আর সিগনিফিকেন্টলি লার্জার হাইট। লার্জার মানে কি? লার্জার মানে পজিটিভ রিঅ্যাকশন, তার মানে হচ্ছে এটা হচ্ছে ওয়ান টেইল টেস্ট, ঠিক আছে? জি স্যার। আবার এই যে এখানে আরেকটা বলছি যে এমএ আর এমবি মডেলের ক্ষেত্রে যদি আমরা বলি যে এমসিসি স্কোর মানে হচ্ছে বেটার কিনা, স্ট্রিক্টলি বেটার যদি আমি বলি, বেটারের ক্ষেত্রে এটা হবে পজিটিভ দিক, এমসিসি স্কোর পজিটিভ রিঅ্যাকশন, তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা ওয়ান টেইল টেস্ট। এই বলতে ক্লিয়ার? স্যার ওয়ান টেইলডে আমার সোজা কথা মানে একটা ডিফারেন্স দেওয়া থাকবে আর কি, কম্পারিজন দেওয়া থাকবে। আর টু টেইলডে আর কি আমার কম্পারিজন ডিফারেন্ট কিনা, কোনো নির্দিষ্ট কোনো কম্পারিজন থাকবে না। নির্দিষ্ট কোনো কম্পারিজন দেওয়া থাকবে না, মানে বলা থাকবে না যে এটা হচ্ছে বেটার নাকি ওয়ার্স, টলার নাকি শর্টার, তারপর হচ্ছে খারাপ নাকি ভালো, এরকম কিছু দেওয়া থাকবে না, ঠিক আছে? দুইটা মানে দুইটা দুই দিকে হতে পারে, দুই রকম হতে পারে, মানে দুইটাই আর কি আলাদা আলাদা ভাবে আর কি কনসিডার করতে হবে। না এটা কিন্তু আমি এখনো বলবো না, কিন্তু কনসিডার করতে হবে কিনা, কারণ এটা হচ্ছে আমরা টেস্টিং এর সময় দেখবো, ঠিক আছে? ওকে এটা আলাদা কনসিডার করতে হবে না ইনফ্যাক্ট। কারণ দেখেন আমি একটু আগে দেখালাম যেটা এখানে, যে হচ্ছে একটু আগে যেটা দেখালাম আমি এখানে, যে হচ্ছে যে এই ছবিটা এখানে কেউ দেখেন এখানে দুটো কনসিডার করলে কি হবে? হবে না কিন্তু। মানে আমি কিন্তু বলতে পারবো না এখানে যে আমার পুরুষদের হাইট হচ্ছে মেয়েদের হাইট হচ্ছে লম্বা, অথবা পুরুষদের হাইট মেয়েদের হাইট হচ্ছে খাটো, এটা কি বলা যাবে এখানে? মানে এখানে কিন্তু কোনোটাই কিন্তু খাটতেছে না। বাট স্টিল মেনস হাইট আর ডিফারেন্ট ফ্রম কি উমেন্স হাইট, ঠিক আছে? এখানে হচ্ছে ডিফারেন্ট ডিস্ট্রিবিউশনটা, সেটা আমি জাস্ট দেখবো, ঠিক আছে? আমি যদি এখন যদি আপনি বলেন যে ঠিক আছে স্যার তাহলে একটা কাজ করি, আমরা একবার চেক করি হচ্ছে টলার কিনা, আর একবার চেক করি শর্টার কিনা। যদি কোনোটা কেসে আমি দেখি সিগনিফিকেন্ট, তাহলে বলে দিব কি? তাহলে বলে দিব হচ্ছে ডিফারেন্ট। এটা কিন্তু হবে না কিন্তু, কারণ এই কেসটাও কিন্তু হতে পারে না এই কেসটা। এই কেসে কিন্তু মেন উইমেন হচ্ছে সিগনিফিকেন্টলি টলারও না, আবার সিগনিফিকেন্টলি কি শর্টারও না, এর মাঝামাঝি। বুঝা যাচ্ছে? এটা প্যারামিটারটা দেওয়া থাকলে বোঝা যেত না মানে কোন এক্সিসে কি আছে। মানে এটা স্যার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কি বোঝাচ্ছে এই গ্রাফে? না এই গ্রাফিক্স বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে একটা আপনার অনেকটা হিস্টোগ্রাম প্লটের মতো আর কি, ঠিক আছে? যেখানে ফ্রিকোয়েন্সি মনে করেন উইমেন ফ্রিকোয়েন্সি এখানে আছে, এখানে আছে মেন ফ্রিকোয়েন্সি। হ্যাঁ বলেন।
স্যার এই গ্রাফটা আমি দেখে নাইলে বুঝলাম যে এটা দুইটা ডিফারেন্ট স্যার, কিন্তু স্যার আমার কোড কিভাবে বুঝবে যে এই দুইটা ডিফারেন্ট স্যার? এটা স্যার এটার জন্য তো আসলে টেস্টগুলো আসছে, তাই এখনো টেস্ট করেনি এখন। এই যে ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট, রিডকশন, ফাইনাল টেস্টের তাহলে কাজটা কি হবে? মানে আপনার যদি গ্রাফিক প্লট করতে হয় তাহলে তো এদের কোনো দরকার নেই আছে না স্যার। তো এদের মাধ্যমে আপনাদের বুঝতে হবে আসলে যে আসলে কি অবস্থা হয়। আপনাদের তো একটু আগে বললাম যে টেস্টগুলো করলে কি আসে, একটা টিউবেলও আসে, তো টিউবেল থেকে আসলে আমাদের বুঝতে হয় যে আসলে কি, যে আমাদের সিগনিফিকেন্ট নাকি সিগনিফিকেন্ট না, ঠিক আছে? তো টেস্টটা আমরা এখন পড়াইনি, এখন পড়াবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। আচ্ছা, এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে ওয়ান টেইল টেস্ট বেশি কঠিন না টু টেইল টেস্ট বেশি কঠিন? টু টেইল বেশি কঠিন। কারণ কি? কারণ ওয়ান টেইলডে আসলে আমাদের রিঅ্যাকশন আমরা জানি, টু টেইলডে আমরা কোনো রিঅ্যাকশন জানি না, ঠিক আছে? এটা হচ্ছে এক নাম্বার। তার মানে হচ্ছে ওয়ান টেইল টেস্টের পিভট থ্রেশহোল্ড যদি আমি 0.05 ধরি, মনে করেন যে আমি একটা কোনো একটা মনে করেন ডাটা সেটের উপরে আমরা মনে করেন ওয়ান টেইল টেস্ট চালাচ্ছি, মানে হচ্ছে যে মনে করেন যে আর্মেন ফর দ্য উইমেন ইন জেনারেল এগুলো টেস্ট আমরা চালাচ্ছি। তো সেখানে আমাদেরকে যারা আর কি ডোমেন স্পেশালিস্ট বা যারা হচ্ছে আসলে হার্ট রেট নিয়ে কাজ করে, ওরা আমাদের বলে দিলে হচ্ছে যে পি ভ্যালু তুমি 0.05 ধরো, ঠিক আছে? ধরলাম। তো এখন আমাকে যদি তারা বলে যে তুমি এখন টু টেইল টেস্ট নিয়ে কাজ করো, কি নিয়ে কাজ করো? টু টেইল টেস্ট নিয়ে কাজ করো, অর্থাৎ হচ্ছে সিগনিফিকেন্ট ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন কিনা, সেক্ষেত্রে আমাকে অবশ্যই পি ভ্যালু বলে ধরতে হবে হচ্ছে 0.025, because our problem of two-tailed test is actually 2 times more difficult than one-tailed test. বুঝা যাচ্ছে? জি স্যার। তো এইটা আমরা ভারতে বুঝতে পারবো নিচের চার্ট থেকে, আমরা চার্ট দেখবো একটা নিচে, এটা আমি এখনই আসতেছি। এখানে এই জন্য লেখা আছে measuring the difference significance in distribution is twice as hard than to measure significance in only one reaction, ঠিক আছে? আচ্ছা, এটা আসলে একটা মিস হয়ে গেছে এখানে, টু টেইল কথাটা মিস হয়ে গেছে, আসলে টু টেইল হবে এখানে মাঝখানে কথাটা। যাই হোক, তার মানে হচ্ছে আমাদের টু টেইলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি থ্রেশহোল্ডটা আমাদের অর্ধেক করে ফেলতে হবে, আর যেন এটা আরো স্ট্রিক্ট হয় জিনিসটা, ঠিক আছে? তো এখন আমরা আসলে হ্যাঁ বলেন স্যার, টু টেইলের সময় অল্টারনেটিভ হাইপোথিসিসটা স্যার কি ধরবো? একই সেমই হবে, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে ভালো সেমই হবে। না, অল্টারনেট হাইপোথিসিস কি হবে? আপনি আসলে টেস্ট করতে, আচ্ছা আমি আগে কোশ্চেনটা করি। আপনি এখন কি নিয়ে টেস্ট করতেছেন? স্টুডেন্ট টেস্টে আপনার টেস্টের মানে বিষয়বস্তুটা কি? মানে মনে করেন এই যে হাইড্রের ক্ষেত্রে যদি আপনি বলেন, তাহলে কি টেস্ট করতেছেন আপনি আসলে বলেন তো? মানে স্যার টু টেইলে মনে করলেন আমাকে যদি বলে দেয় যে ডিফারেন্স নাকি, মানে কোনো টল বা না, মানে আপনার ইয়াতে বলেন, আপনি টু টেইলডে বলেন, টু টেইলডে আপনি আসলে কি টেস্ট করবেন সেটা আমাকে বলেন, মানে হাইড্রের ক্ষেত্রে। স্যার ওই মেন এন্ড ওমেনের হাইট ডিফারেন্স নাকি, এরকম হাইটের ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট কিনা, এটাই তো টেস্ট করবেন নাকি? জি স্যার। তাহলে যেটা আপনি টেস্ট করবেন সেটাই হবে আপনার অল্টারনেট হাইপোথিসিস, কথা বোঝা যাচ্ছে? তার মানে মেন হ্যাভ সিগনিফিকেন্ট হাইট ডিফারেন্স দেন উইমেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা আচ্ছা, কথা বোঝা যাচ্ছে? আর নাল হাইপোথিসিস তাহলে কি হবে? নাল হাইপোথিসিস হচ্ছে যেটা আছে সেটাই, দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স। ক্লিয়ার? এবারে বুঝছি স্যার। আচ্ছা, এটা যদি আমরা মোটামুটি বুঝি, এখন আমি অনেকক্ষণ ধরেই বলতেছি যে এই জিনিসটা আমরা এখনো কিন্তু বলি নাই এই বিষয়টা। আমি খালি বলছি কি টি টেস্ট যদি আমি করি, টি টেস্ট করলে একটা পি ভ্যালু আমরা পাবো, এটাই তো বলছি, তাই না? জি স্যার। তো এখন টি টেস্ট করে আমরা কিভাবে পি ভ্যালুটা পাবো সেটা আমাদের আসলে বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা একটু বুঝি। এক নাম্বার কথা হচ্ছে we shall be given a data set, এটা তো ক্লিয়ার একেবারে, আমাদের অবশ্যই একটা ডাটা সেট দেওয়া থাকবে, অথবা আমরা যদি আমাদের মডেল নিয়ে কাজ করি, মডেল একটা এমসিসি করে আমরা পাবো, যেমন যেটা আমরা এখানে দেখাইছি একটু আগে, যেটা কিনা আমরা আসলে আমাদের ডাটা সেট হিসেবে ইউজ করতে পারি মডেল সিগনিফিকেন্স প্রুফ করার জন্য। আচ্ছা, from our data set in t-test we shall get a key, we shall get a t-value, we shall get a key value পাবো আমরা, we shall get a t-value। এখন t-valueটা আমরা কিভাবে যে পাবো সেটা আমরা t-test করার সময় আমরা দেখবো, সমস্যা নাই।
কিন্তু আপাতত মনে করেন টি টেস্ট করলে আমরা একটা কি পাবো, আমরা একটা টি ভ্যালু পাবো। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের অবশ্যই একটা স্যাম্পল সাইজ থাকবে, তাই না? স্যাম্পল সাইজ মানে কি, যেমন কতগুলো মানুষ নিয়ে কাজ করছি, ঠিক না? যেমন আমাদের এই কেস, এই উদাহরণটায় আমরা কি করছি, আমরা 100 জন পুরুষ এবং 100 জন মহিলা নিয়ে কাজ করছি, তাহলে আমাদের স্যাম্পল সাইজ কত? সর্বমোট 200, ঠিক আছে? এই 200 স্যাম্পল সাইজ, এইখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করতে পারি। তো এটা কিভাবে করবো সেটা আমরা টি টেস্ট করানোর সময় আলাদাভাবে দেখবো, ট্রান্সফার টেস্টে আলাদাভাবে দেখবো, সেগুলো আমরা দেখবো, ঠিক আছে? তার মানে আমরা টি টেস্ট থেকে একটা টি ভ্যালু পাবো। যদি আমরা টি টেস্ট চিন্তা করি তাহলে চার স্কয়ার টেস্ট থেকে চার স্কয়ার ভ্যালু পাওয়া যায়, তারপর উইলকমসন টেস্ট থেকে ডাব্লিউ ভ্যালু পাওয়া যায়, ঠিক আছে? তো আমরা টি টেস্ট থেকে পাবো হচ্ছে একটা টি ভ্যালু, আর স্যাম্পল সাইজ থেকে টি টেস্টের নিয়ম অনুসারে আমরা কি বের করতে পারবো, আমরা একটা ডিগ্রি অফ ফ্রিডম বা ডিএফ, ঠিক আছে? এবং আমরা আমাদের যে প্রবলেম, সেই প্রবলেম থেকে আমরা বুঝতে পারবো যে এটা কি ওয়ান টেইল নাকি টু টেইল টেস্ট। বুঝা যাচ্ছে? ধরলাম যে এটা একটা ওয়ান টেইল টেস্ট। তো এই যে তিনটা ইনফরমেশন, এই তিনটা ইনফরমেশন থেকে আমরা আলটিমেটলি আমাদের পিভট স্যাটিসফাই করতেছে কিনা সেটা আমরা দেখবো। আচ্ছা, দেখি আমরা এখন। তো আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন, আপনারা এরকম পিভটের একটা চার্ট পাবেন টি টেস্টের জন্য। এটা কিন্তু টি টেস্টের জন্য পিভট চার্ট বাই দ্য ওয়ে, মানে টি টেস্টের জন্য আলাদা পিভট চার্ট আছে, তারপরে উইলকমসন টেস্টের জন্য আলাদা পিভট চার্ট আছে, ঠিক আছে? মানে প্রত্যেক ধরনের টেস্টের জন্য এরকম আলাদা আলাদা চার্ট আছে পিভট, ঠিক আছে? ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। আচ্ছা, তো আমরা এখানে দেখেন, এখানে কি বলা আছে যে লেভেল অফ সিগনিফিকেন্স ফর ডিরেকশনাল টেস্ট। ডিরেকশনাল টেস্ট মানে কি, ওয়ান টেইল না টু টেইল? স্যার ওয়ান টেল স্যার। ওয়ান টেইল। আর হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স ফর নন ডিরেকশনাল টেস্ট, এটা কি ওয়ান টেইল না টু টেইল? টু টেল স্যার। ঠিক আছে? তো এখানে দেখেন জিনিসটা কিভাবে বলা আছে। জিনিসটা বলা আছে হচ্ছে, আপনার যদি মনে করেন আমি কাজ করতেছি হচ্ছে ওয়ান টেইল টেস্ট নিয়ে, মনে করেন আমি কাজ করতেছি কি নিয়ে, ওয়ান টেইল টেস্ট নিয়ে। তাহলে আমি কোনটা দেখবো, উপরেরটা দেখবো না নিচেরটা দেখবো? এখানে উপরেরটা দেখবো। আচ্ছা, উপরেরটা দেখলাম। তো আমার সিগনিফিকেন্স লেভেল মনে করেন 0.05, মানে পি ভ্যালু যেটা, পি ভ্যালু সেশন হচ্ছে 0.05। তাহলে আমি কোন কলামটা দেখবো? এটা দেখবো না? মানে ক্লিয়ার তো নাকি? এটা দেখবো তো? জি স্যার। যদি 0.05 হয় তাহলে অবশ্যই এটাই দেখবো। আচ্ছা, যেহেতু এটাই হচ্ছে আমার কি ডিরেকশনাল টেস্টের ক্ষেত্রে আমার হচ্ছে এটাই হচ্ছে আলফা কলাম এটা। আচ্ছা, তাহলে এখন এই নিচের দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে টি এর বিভিন্ন ভ্যালু, মানে টি এর কোন ভ্যালু হলে আসলে আলফা ইকুয়াল টু 0.05 আসে, ঠিক আছে? তো মনে করেন যে এই যে স্যাম্পল সাইজ আমি পেলাম 200, এইখান থেকে মনে করেন আমি হিসাব করে দেখলাম যে আমার ডিএফ আসলে হচ্ছে 4। এটা অবশ্যই ডিএফ 4 আসবে না, ডিএফ হচ্ছে 198, কিন্তু আমি আপাতত ধরলাম যে ডিএফ 4 আসছে, ধরলাম আর কি, আমি ধরে নিলাম। আর এখানে আমি 200 না ধরে আমি বরং 6 ধরি, কারণ হচ্ছে এখানে -2 করতে হয় আসলে, এই জন্য আমি 6 ধরলাম। তো এখানে 4 আসে মনে করেন। তাহলে এই 4 এর ক্ষেত্রে এবং আপনার এই 0.05 সিগনিফিকেন্স লেভেলে আপনার টি ভ্যালু কত হওয়া উচিত? 2.1320। এবং একটা বিষয় খেয়াল করেন, আপনার টি এর ভ্যালু যত বাড়বে, মানে হচ্ছে টি এর ভ্যালু যদি 2.7760 হয়, তাহলে কি পি ভ্যালু কমবে নাকি বাড়বে? মানে পি এর থ্রেশহোল্ডটা কি কমবে নাকি বাড়বে? কমবে। তার মানে হচ্ছে যদি আমার টি এর ভ্যালুটা 2.7760 হয়, তাহলে সে আসলে পি ভ্যালু থ্রেশহোল্ড 0.025 কে স্যাটিসফাই করতেছে। তার মানে 0.025 এর জন্য সে কি সিগনিফিক্যান্ট। কথা বোঝা যাচ্ছে? এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। কিন্তু আবার বলি, আমি একটু আগে উপরে আপনাদের সহজে বোঝানোর জন্য বলছিলাম যে আমি একটা পি ভ্যালু পাই, কিন্তু আসলে কিন্তু কোনো পি ভ্যালু পাওয়া যায় না অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমি আবারও দেখাই ভালো মতন। এই যে এখানে লেখা আছে কত, 2.1320, মানে হচ্ছে যদি আমার টি এর ভ্যালু 2.1320 হয়, যদি আমার টি এর ভ্যালু 2.1320 হয়, তাহলে আমার পি ভ্যালু থ্রেশহোল্ড 0.005 স্যাটিসফাই করে। অর্থাৎ উই ক্যান রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস এট সিগনিফিকেন্স লেভেল 0.05। কথাই বোঝা যাচ্ছে? জি স্যার। আমি আবারও বলি, খুব ভালো মতো খেয়াল করেন, একদম কান পেতে খেয়াল করেন। If our t value is 2.1320, when degree of freedom is 4, then
we can reject our null hypothesis at a significance level of 0.05 কথা বোঝা যাচ্ছে তার মানে আপনি যদি শুরুতে p ভ্যালু 0.05 ধরে রাখেন যদি আপনি মনে করেন যে 0.05 এর নিচে p ভ্যালু আসলেই কেবলমাত্র আমি কি করব আমার h0 নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব তাহলে আপনি দেখবেন যে আমার t ভ্যালু কি 2.1320 হচ্ছে বেশি আসছে কিনা বা 2.1320 আসছে কিনা যদি 2.1320 হচ্ছে বেশি বা সমান ভ্যালু আসে t ভ্যালুটা if t value is greater than or equal to 2.1320 then what can we do Sir, then we reject can no sir reject we can করব reject we can reject the null hypothesis and we can say that our test is significant মানে হচ্ছে men are significantly taller than whom then হচ্ছে women মানে স্যার অল্টারনেটিভ যে হাইপোথিসিসটা ওইটাকে ট্রু ধরে নেব ওটাকে ট্রু এটা কিন্তু আসলে এই যে আমরা ধরে বলছি ট্রু ধরে নেব এটা আসলে বলা হলো ঠিক না যদিও কারণ হচ্ছে আমরা কিন্তু রিজেক্ট করছি নাল হাইপোথিসিসকে উইথ প্রবাবিলিটি তাই না মানে এখনো আসলে কিন্তু ট্রু হতেও পারে কিন্তু নাল হাইপোথিসিসটা যে ফলস এটা কিন্তু আসলে বলা যাবে না মানে আমরা কখনোই কিন্তু বলছি না এখানে যে নাল হাইপোথিসিস ফলস কারণ কি কারণ হচ্ছে আমরা এখানে যদি এই টেস্টিংটা যদি আমরা মনে করেন যে 0.01 এ করতাম 0.01 আপনি পি ভ্যালু দিয়ে করতেন যদি তাহলে তখন হয়তো চেঞ্জ হয়ে যেতে পারতো তাই না কাজে আমরা আসলে আমাদের কনফিডেন্স লেভেল যেটা আমরা ধরছি 0.05 সেই অনুযায়ী আসলে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারতেছি ঠিক আছে এই কারণে আমরা বলবো যে রিজেক্ট করার বিষয়টা আমরা কখনোই আমরা বলবো যে রিজেক্ট আর অ্যাকসেপ্ট মানে আমরা বলবো যে উই আর অ্যাকসেপ্টিং আওয়ার অল্টারনেট হাইপোথিসিস কিন্তু আমরা এটা বলবো না যে নাল হাইপোথিসিস হচ্ছে ফলস এরকম বলা যাবে না কথা বোঝা যাচ্ছে আচ্ছা স্যার একটা জিনিস সমান হলেও কি স্যার রিজেক্ট করে দিচ্ছি আমরা সমান হলে আপনারা অ্যাকসেপ্ট করবেন মানে এখানে দেখেন এখানে হচ্ছে 2.1320 যদি থাকে তাহলে আপনি মনে করেন বলবেন যে হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করলাম মানে আমার অল্টারনেট হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করে দিলাম এর থেকে বড় হলে তখন হচ্ছে আমি বড় হলে অ্যাকসেপ্ট ছোট হলে অ্যাকসেপ্ট না স্যার মানে যে টি এর ভ্যালু হ্যাঁ টি এর ভ্যালু তো মানে দেখেন টি এর ভ্যালু যদি আরো বড় হয় হ্যাঁ তাহলে আরো কম সিগনিফিকেন্স লেভেলেও কিন্তু আমি কি করব অ্যাকসেপ্ট করতে পারতেছি না যদি টি এর ভ্যালু 2.7760 হয় তার মানে কি তার মানে হচ্ছে 0.025 পি ভ্যালুতেও আমি কি করতে পারি আমি অ্যাকসেপ্ট করতে পারি বুঝা যাচ্ছে তার মানে টি ভ্যালু বেশি হলে কিন্তু বেটার মানে টি ভ্যালু বেশি হওয়া মানে কি মোর সিগনিফিকেন্ট জি স্যার বুঝা যাচ্ছে জি স্যার আচ্ছা স্যার উপরের যে মানে আমরা যে ভ্যালুটা এই যে ওইটা কি স্যার মানে আমরা স্যার এইভাবে বের করতেছি নাকি দেওয়া থাকবে আগে থেকে কোনটা এই যে উপরের ভ্যালুগুলো এগুলা জি স্যার এই যে আলফা ইকুয়াল টু 0.05 যেটা সেটা জি স্যার না এটা তো আমাকে দিয়ে দিচ্ছে যে বায়োলজিস্ট বা যে হচ্ছে আমার ডোমেইন এক্সপার্ট সে আমাকে বলে দিচ্ছে কি যে পি ভ্যালু শেষ হলে তুমি 0.05 নাও 0.05 পি লেভেলে তুমি টেস্টিংটা করবা মানে সিগনিফিকেন্স টেস্টিং তুমি 0.05 সিগনিফিকেন্স লেভেলে করবা কত বোঝা যাচ্ছে জি স্যার এখন যদি মনে করেন দিয়ে দিছে 0.05 এখন কিন্তু আমি টি এর ভ্যালুটা যদি পাই যে 2.7760 তাহলে তো আরো ভালো তার মানে খুবই ভালো তার মানে হচ্ছে আপনার এই যে ভ্যালুটি পাইছেন এর জন্য হচ্ছে 0.025 থ্রেশহোল্ড অ্যাকসেপ্টেবল মানে কেউ যদি বলে আপনাকে আপনার ডোমেইন এক্সপার্ট যদি আপনাকে বলে যে ডোমেইন থ্রেশহোল্ড হচ্ছে 0.025 সেই ক্ষেত্রেও কিন্তু আপনার একটা সিগনিফিকেন্ট আচ্ছা ঠিক আছে মানে 2.5% প্রবাবিলিটিও যদি বলে আপনাকে 2.5% প্রবাবিলিটির উপর হলে আমি অ্যাকসেপ্ট করব না তাহলেও কিন্তু রিজেক্ট হবে কিন্তু নাল হাইপোথিসিস মানে এই কি ভ্যালু আসলে ঠিক আছে বুঝা গেছে বিষয়টা তো এখানে একটা বিষয় খেয়াল করেন এখানে 0.025 হচ্ছে আপনার গ্রেডেশনাল আর ইউনিটেড আর নন গ্রেডেশনালটা কত টোটালটা কত 0.05 না জি স্যার তার মানে একই টি ভ্যালুর জন্য খেয়াল করে দেখেন একই টি ভ্যালুর জন্য কিন্তু আসলে আমার টোটালের অবস্থা কিন্তু খারাপ তাই না মানে হচ্ছে টোটালের ক্ষেত্রে মাত্র 5% প্রবাবিলিটি পাচ্ছি যেখানে আমরা কিন্তু ওয়ান টেলডে কত চলে গেছি 2.5% চলে গেছি জি স্যার তার মানে টি ভ্যালু আমরা যদি 2.7760 পাই তাহলে টোটালটা আমি কি বলতে পারি যে 5% পি ভ্যালু 5% পি ভ্যালু থ্রেশহোল্ডে আমারটা কি অ্যাকসেপ্টেবল কিন্তু আমরা ওয়ান টেলডে বলতে পারি কি 2.5% এও আমারটা অ্যাকসেপ্টেবল তার মানে কি এটা আরো ইজিয়ার মানে ওয়ান টেলটা ইজিয়ার বুঝা যাচ্ছে ওয়ান টেলটা ইজিয়ার কারণ সেম টি ভ্যালুতে আমি এখানে মাত্র 5% এর কাজ করতে পারতেছি কিন্তু এখানে আমরা 2.5% মানে অর্ধেক কমায় নিয়েও আমরা কাজ করতে পারি
অর্ধেক কমায় দিলে আমাদের স্টিল কি থাকে, স্টিল সিগনিফিকেন্ট থাকে। বুঝা যাচ্ছে? জি স্যার। তো এখানে আসলে এটা ছবি দেখানো হয়েছে, মানে এখানে আমরা কেন আসলে মানে আমি যে বললাম যে আমার আসলে আলফার ভ্যালুটা আসলে অর্ধেক হয়ে যায়, মানে পি ভ্যালু থ্রেশহোল্ডটা অটোমেটিক্যালি অর্ধেক করে দিতে হয় আমাদেরকে। সেটার কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে বাই ডিরেকশনাল টেস্ট, মানে হচ্ছে এই সাইডে হচ্ছে 2.5% আসবে, এই সাইডে 2.5% আসবে। তো আমরা তো সবাই মনে হয় গসিয়ান কার্ভ বুঝি নাকি, নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। এর মানে কি? এর মানে হচ্ছে বেশিরভাগই হচ্ছে এই এভারেজের আশেপাশে থাকবে আর কি, আর কিছু ক্রিটিক্যাল ভ্যালু থাকবে এই দুই সাইডে। তো এই কারণে যেহেতু আমরা টোটাল টেস্ট করবো, কাজে আমরা আসলে একদম লম্বা গুলো এই সাইডে থাকবে, আবার খাটো গুলো এই সাইডে থাকবে, দুটোই আমাদের দেখতে হবে। এই কারণে এটাকে আসলে আমরা অর্ধেক করে ফেলি। তো আমার মনে হয় আজকে আর পড়ানো ঠিক হবে না আমাদের, কারণ জিনিসগুলো এমনিতেই কঠিন। তো আপনারা, আমি ভিডিওটা আজকে আপলোড করে দিব, আপনারা এই পুরো জিনিসটা একটু ভালো মতো দেখে আসবেন নেক্সট ক্লাসের আগে, ঠিক আছে? কারণ তা না হলে বুঝতে পারবেন না আসলে, কারণ নেক্সট ক্লাসে আমরা আসলে এই জিনিসগুলো ভিত্তি করে আসলে সবকিছু পড়াবো, ঠিক আছে? এখানে আমি আরেকটা টেবিল, মানে একই টেবিল আসলে সেম একটা ছোট একটা জিনিস আমি বলে নেই, সেটা হচ্ছে আমি কিন্তু বারবারই বলতেছি যে এখানে কিন্তু কয়েকটা জিনিস, একটা হচ্ছে পি ভ্যালু থ্রেশহোল্ড, এটা হচ্ছে আপনাকে ডোমেইন এক্সপার্ট দিয়ে দিবে। যদি পি ভ্যালু 0.05 হয় তার মানে হচ্ছে নাল হাইপোথিসিস ট্রু, এই শর্তে 5% প্রবাবিলিটি দিয়ে আপনি ডাটা সেট পাইতে পারেন। কিন্তু যদি আপনার 5%-এরও কম হয়, সেটা মানে নাল হাইপোথিসিস ট্রু কিন্তু 5%-এরও কম প্রবাবিলিটিতে আপনি আসলে ডাটা সেটটা পাবেন, সেক্ষেত্রে আমি আমার নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব। এখন এই যে পি ভ্যালু, এই পি ভ্যালু সরাসরি পাওয়া যায় না, আমি আবার বলতেছি পি ভ্যালু কিন্তু সরাসরি পাওয়া যায় না। হ্যাঁ, এই যে চার্ট আছে একটা, এই চার্ট থেকে আমাদের পি ভ্যালু লিখে নিতে হয়। আমাদের খুব ভালো মতো বুঝতে হবে এই চার্টের এই জিনিসটার মানেটা আসলে কি। এই যে এখানে দেওয়া আছে 1.8950, এর মানেটা কি ভালো মতো বুঝতে হবে। এর মানে হচ্ছে আমার যখন স্যাম্পল সাইজ 9 অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম 7, এটা আমরা দেখবো স্যাম্পল সাইজের সাথে ডিগ্রি অফ ফ্রিডম কিভাবে বের করে। আমাদের যখন ডিগ্রি অফ ফ্রিডম 7 এবং টি ভ্যালু 1.8950, তখন আমরা ওয়ান টেইল টেস্টে তখন আমরা ওয়ান টেইল টেস্টে পি ভ্যালু থ্রেশহোল্ড 0.05 হলেও আমরা আমাদের নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিতে পারবো। রিজেক্ট করে দিয়ে কি করতে পারবো, আমরা আমাদের অল্টারনেট হাইপোথিসিসকে বলতে পারবো যে এটা হচ্ছে সিগনিফিকেন্ট। তার মানে হচ্ছে ফর দিস পার্টিকুলার ক্রিটিক্যাল ভ্যালু অফ টি ভ্যালু we can say that our null hypothesis is true and we get our data set from the real world is less than 5% probable, ঠিক আছে? জি স্যার। এটা কিন্তু ভালো মতো বুঝতে হবে, কিন্তু কথা অনেক মারফত আছে, দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো কি বলছে না বলছে সব পাগল হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু বুঝতে হবে ভালো মতো, ঠিক আছে? স্যার হ্যাঁ স্যার, এই যে টি ভ্যালু গুলো আছে যে প্রতিটা মানে যে রো ওয়াইজ যেগুলো আর কি আছে আর কি, হ্যাঁ 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 স্যার এইগুলা আমার এইগুলোর অনুপাতে আমরা বলতে যে আলফার ভ্যালু স্যার এটার সাথে সম্পর্ক হচ্ছে মানে এটা এই যে আপনি কোশ্চেনটা করছেন, ক্রিটিক্যাল একটা কোশ্চেন করছেন। হ্যাঁ, এটা তো আমার কাছে নাই আসলে, মানে কোশ্চেনটা হচ্ছে টেবিলটা কোথা থেকে আসে, তাই তো? এটা তো কোশ্চেন নাম্বার কলামে স্যার 3.1820 স্যার, এইখানে আলফার ভ্যালু আছে 0.05, আর এক নাম্বার কলামের প্রথম রোটায় স্যার 3.0780 স্যার, এটা 0.20 স্যার। না, এখানে কিন্তু বুঝতে হবে ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু আলাদা। এখানে ডিগ্রি অফ ফ্রিডম 1 আর এখানে ডিগ্রি অফ ফ্রিডম কত 3। সো এটা কিন্তু বুঝতে হবে আবার, কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম চেঞ্জ হলে কিন্তু আবার তখন আবার ভিন্ন ধরনের চেঞ্জ আসবে এখানে। এখানে দেখেন মানে এখানে দেখেন জেনারেল ট্রেন্ডটা কি, স্যাম্পল সাইজ যত বেশি হয়, তো সোজা কথা মনে করেন যে স্যাম্পল সাইজ যদি বেশি হয় তাহলে ডিগ্রি অফ ফ্রিডমও কি হবে, ডিগ্রি অফ ফ্রিডমও বেশি হবে। এটা হচ্ছে এক নম্বর বিষয়। এবং দেখেন আমরা কি প্রতিটা রো এর জন্য মানে ভিন্ন ভিন্ন মানে ডেটা সেট ইউজ করতেছি একই জিনিস চেক করার জন্য? না, কেন ডেটা সেট ভিন্ন ভিন্ন ইউজ করব কেন? মানে এইখানে স্যার যে ডিগ্রি অফ ফ্রিডম, দেখেন ডেটা সেট তো আপনার একটাই। এখন ডেটা সেটে আপনার স্যাম্পলের সংখ্যা মনে করেন আছে হচ্ছে মাত্র 10টা, তাহলে আপনার ডিগ্রি অফ ফ্রিডম আসবে হচ্ছে 8। টি টেস্টের ক্ষেত্রে 8 আসবে ডিগ্রি অফ ফ্রিডম। তো এখন এই 8 এর জন্য আপনি এই 8 এর জন্য রো কোনটা, এই যে ডিগ্রি অফ ফ্রিডম 8 যে ডিএফ এর রো কোনটা এটার জন্য, এটা ইরো না?
তা আপনি যখন এই রোতে যাবেন, ঠিক আছে, আপনি তখন এই রোতে যাবেন, আচ্ছা এই রোতে গেলাম। এখন আপনি দেখবেন যে আমার টেস্টিং যেটা আমি করতেছি 1 টেল নাকি 2 টেল। তা আপনি দেখলেন যে আপনার টেস্টিংটা মনে করেন 1 টেল, ঠিক আছে, তাহলে আপনি এখানে যাবেন। এখন 1 টেল এর মধ্যে মনে করেন আপনার আবার পিভট থ্রেশহোল্ড মনে করেন যে 0.01, কথা আমি বললাম যে 0.01, ঠিক আছে, তাহলে আপনি এই কলামে যাবেন। তাহলে আপনি আপনার ভ্যালু তাহলে কোনটা? এটা হচ্ছে আপনার টি ভ্যালু, ঠিক আছে। এখন আপনি দেখবেন যে আপনার ডাটা সেট থেকে আপনাদের টি ভ্যালুটা আমি হিসাব করছি, আমরা দেখবো টি ভ্যালু কিভাবে হিসাব করে। আপনার ডাটা সেট থেকে আপনি টি ভ্যালু হিসাব করছেন, টি ভ্যালুটা মনে করেন 3.00, ঠিক আছে। এখন টি ভ্যালুটা কি এর চেয়ে বেশি না কম? আচ্ছা এটা তো ফার্স্ট কোশ্চেন, টি ভ্যালুটা এর চেয়ে কম না বেশি? টি ভ্যালুটা স্যার বেশি বেশি, স্যার, 2.8 না, এটা হচ্ছে বেশি দেয়, এটা বেটার বলেন, তো বলতে পারেন। বেশি স্যার। আর 3 আছে 2.8 হচ্ছে অবশ্যই বেশি। আচ্ছা, তো বেশি যদি হয় তাহলে কি আপনার এই যে আলফা ইকুয়াল টু 0.01 যেটা, এটার চেয়ে আরো ভালো হবে না আরো খারাপ হবে? স্যার ভালো হবে আরো ভালো হবে কিন্তু, কারণ দেখেন টি ভ্যালু কম, এখানে তো টি ভ্যালু কম, দেখেন 2.3060, তো টি ভ্যালু কম হলে আমার কত সিগনিফিকেন্স লেভেল কত হয়? 0.025 এর জন্য অ্যাকসেপ্টেবল। টি ভ্যালু আরেকটু ভালো হলে সেটা কার জন্য অ্যাকসেপ্টেবল হয়? 0.01 এর জন্য অ্যাকসেপ্টেবল। এখন টি ভ্যালু যদি আরো বেশি হয়, মানে হচ্ছে 3 হয়েছে আমার ক্ষেত্রে, তাহলে কি 0.01 এর চেয়েও আরো বেশি অ্যাকসেপ্টেবল হবে, মানে 0.01 এর চেয়েও যদি কম হইতো এখন আলফা ভ্যালু আমার, তার জন্য অ্যাকসেপ্টেবল হইতো, ঠিক না? তার মানে আমি কি বলবো, যে we are accepting our alternate hypothesis and we are rejecting our null hypothesis, বুঝা যাচ্ছে? আর স্যার Data টি set ভ্যালু কিন্তু তাহলে একটাই। কম হলে স্যার ওই সময় ব্যাপারটা কি হবে? হ্যাঁ, টি ভ্যালু মনে করেন কম, মনে করেন টি ভ্যালু হচ্ছে 2.7, ঠিক আছে, যেটা কিনা আসলে 2.8930 হচ্ছে কি কম আসছে। তার মানে কি, তার মানে আপনাদের সিগনিফিকেন্স লেভেল 0.01 যেটা আছে, তার জন্য কি ক্যান ইউ রিজেক্ট ইউর নাল হাইপোথিসিস, ক্যান ইউ রিজেক্ট ইট? টি ভ্যালু তো কম আসছে, এখন কি রিজেক্ট করতে পারবেন নাল হাইপোথিসিসকে? না স্যার। না স্যার। পারবেন না। তার মানে আপনাকে বলতে হবে যে উই ক্যানট রিজেক্ট আওয়ার নাল হাইপোথিসিস এন্ড উই ক্যানট সে দ্যাট আওয়ার measure is significantly key higher, or men are or we cannot say that men are significantly taller than women, বুঝা যাচ্ছে? তখন আমাদের বলে ফেলতে হবে এটাই, যে আমরা আসলে এটা বলতে পারি না আসলে significantly statistically significant না এটা, ঠিক আছে। তাহলে নীরব মাহমুদ তাইমের উত্তর হচ্ছে এটাই কোশ্চেনের, যে আমাদের ডাটা সেট একটাই থাকবে, ডাটা সেটের স্যাম্পলের সাইজ থেকে আমরা বের করবো হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, এবং সেই অনুযায়ী আমরা সেই রোতে যাব, এবং হচ্ছে আমাদের 1 টেল বা 2 টেল টেস্ট অনুযায়ী আমরা আসলে সেই আলফা ভ্যালু বরাবর যাবো নিচের দিকে, এবং দেখবো যে আমাদের টি ভ্যালুটা কত হওয়া উচিত। যদি এর চেয়ে সমান বা বেশি হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করবো, আর যদি এর চেয়ে কম হয় তাহলে কি করবো, রিজেক্ট করবো। কথা বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। তো এটা কিন্তু এত ইজি না, আমি আগেই বললাম। আপনারা প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন একবার, আজকে আমি আপলোড করে দিব, আজকে অলরেডি আজকে আপলোড করে দিব, এটা দেখবেন, কারণ ভালো মতো বুঝে আসবেন দেখে, কোনো কোশ্চেন থাকলে সেটাও করবেন, কারণ এর পরের দিন আমরা আসলে টেস্ট করে দেখবো, এবং টেস্ট দেওয়ার সময় আমি ধরে নিবো যে আমরা মোটামুটি এই টেবিল থেকে কিভাবে লুক আপ করতে হয় এটা বুঝি আমরা মোটামুটি, কারণ তখন আমরা কিন্তু আর টি-ভ্যালু নিয়ে কথা বলবো না, এই যে দেখেন সরাসরি টি-ভ্যালুর কথা বলে দিচ্ছি এখানে, তেমন কিছু বলে নিয়েছে না, ঠিক আছে। তো আমরা এখানে মোটামুটি 4টা টেস্টিং দেখবো আশা করি, এবং একদম সিমুলেশন সহ দেখানো আছে, তো আশা করি আমরা পুরোপুরি বুঝতে পারবো পুরো জিনিসটি, ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার এইরকম টপিক গুলো আমরা কি এগুলো স্যার একটু কোডে দেখতে পারি স্যার? না, মানে ওরে দেখার বিষয়টা হচ্ছে যে, মানে এখন আপনি তো চার থেকে দেখবেন আসলে জিনিসটা, মানে দেখেন এখানে একটা সূত্র আছে দেখেন, তো এই সূত্র তো আসলে করতে কোনো বিষয় না, মানে মনে করেন যে দুটো গ্রুপের মধ্যে ভ্যারিয়েন্স কত, এটার জন্য কি আমার করতে দেখানো লাগবে বলেন আমাকে? না স্যার, তারপরে একটা গ্রুপের নিজেদের মধ্যে ভ্যারিয়েন্স কত, সেটা এটা আপনি বের করবেন। হ্যাঁ সেটা করতে স্যার আপনি যে স্যার এতক্ষণ যা বলছেন স্যার, মানে আমরা স্যার একবার বুঝি 10 মিনিট পর আবার ভুলা যাই স্যার, প্রথমে 10 মিনিট কি বুঝছি স্যার। স্যার কোডে থাকলে আমরা তো স্যার উত্তর তো ওইটাই বাইর করতে হয়, মানে মেইন কাজ তো স্যার কোডই করা লাগবে। যদি এটা মানে এখন কথা হচ্ছে যে এই যে মনে করেন দুই গ্রুপের মধ্যে ভ্যারিয়েন্স কত, এটা তো এখন আমি বের করে কি দেখাবো বলেন আমাকে? এটা তো একটা আপনার লাগবে না স্যার, আপনি যদি বলেন মানে যে স্যার এটার তো স্যার মানে আপনি তো দিয়ে দেন স্যার আর কি সুডো কোড স্যার, মানে এটাই সুডো কোড যে আপনি টি ভ্যালুটা এই সূত্র দিয়ে বের করবেন, বের করে এই সূত্র দিয়ে ডিগ্রি অফ ফ্রিডম বের করবেন, বের করে হচ্ছে এই টেবিলে যাবেন, টেবিলে গিয়ে দেখবেন যে আপনার রো কলাম অনুযায়ী কোনটা আসে ভ্যালু, এরপরে এই যে আপনার টি ভ্যালু যেটা আসছে আপনার এখানে দেখবেন টি ভ্যালুটা কি এর চেয়ে বড় নাকি এর চেয়ে ছোট, যদি বড় হয় তাহলে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করবেন, আর ছোট করে নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করবেন, এই হচ্ছে করতে হবে। এই হচ্ছে সুডো কোড, এই 4 লাইনের সুডো কোড এটা।
ওকে স্যার। এখানে অবশ্য আপনি যেটা বলছেন এটা উত্তর দেওয়া আছে এখানে সিরোকোডে দেওয়া আছে আসলে, মানে এই জায়গায় সিরোকোড দেওয়া আছে অ্যাকচুয়ালি। সো আপনি খুশি হবেন আসলে এটা জেনে অবশ্যই, কারণ এটাই সিরোকোড, মানে সবগুলোতেই সিরোকোড দিয়ে দিচ্ছি আমি আসলে, মানে আমি আসলে মানে সিরোকোড যেভাবে আসলে লিখে একদম সুন্দর করে প্যারা প্যারা করে ভাবে লিখি নাই, কিন্তু এখানে সিরোকোড দেওয়া আছে আসলে প্রত্যেকটা। কিন্তু আমি যেটা আপনাদের বলবো যে এটা আসলে ইউজ করার দরকার নাই, কারণ টুল আছে অলরেডি। যেমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে মনে করেন উইলকক্সন সাইন্ড র্যাঙ্ক টেস্ট টুল, ঠিক আছে? তো এই যে দেখেন আপনার ক্যালকুলেটর আছে একটা, এটা তো এখানে আপনি ডাটা সেট বসাতে পারেন, ঠিক আছে? বসাতে পারেন এখানে, এই যে এখানে বলে দিতে 1 টিল না 2 টেলস বলে দিতে হয়, বলে দিয়ে ক্যালকুলেট করে দিলেই আসলে চলে আসে আপনার কি অবস্থা না অবস্থা, সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না, ঠিক আছে? জি স্যার। তো এটা তো মোটামুটি মেইন বিষয় হচ্ছে আজকে আমি যা বললাম সেটা বোঝা, মানে বুঝেই আপনি আসলে নিজেই এই ক্যালকুলেটর গুলো ইউজ করে আপনি বের করতে পারবেন আসলে, কারণ কেউই আসলে নর্মালি হাতে হাতে এগুলো করে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আবার টি টেস্টের ক্ষেত্রে মনে করেন এক্সেল শিট ইউজ করে অনেকে করে, এক্সেল শিট ইউজ করে খুব সহজে করা যায়, কারণ আপনার দেখেন দিস ইজ অ্যাবাউট ভ্যারিয়েন্স, তাই না? এখন ভ্যারিয়েন্স তো বের করার জন্য এক্সেল শিট সবচেয়ে বেস্ট, এক্সেল শিটে দিয়ে দিলেই ভ্যারিয়েন্স বের হয়ে আসে, ঠিক আছে? জি স্যার। তো এই জন্য এগুলো এক্সেল শিট দিয়ে নর্মালি করে, এক্সেল শিটে সরাসরি টি টেস্ট করা যায়, আপনারা দেখতে পারেন সেটা। কিন্তু মেইন বিষয়টা হচ্ছে আমাদের বুঝতে হবে, মানে আমরা যে একটা টেস্ট করবো এটা কি এমনি হইতেছে এটাই আমরা বুঝি না, কিন্তু টেস্ট করে আমরা ফাটাই ফেলছি অলরেডি। তো দিস ইজ অ্যাকচুয়ালি নট গুড। হ্যাঁ, গতকাল একজন একটা প্রপোজাল ছিল, হাবিব সিফাত নামের একটা ছেলে, উনি আসলে আমারই ক্লাসের স্টুডেন্ট ছিল ম্যাথমেটিক্স নিয়ে। তো এখন দেখেন আপনি মনে করেন টেস্টিং করতেছেন, যেটা আমরা বলছি, আপনাকে জিজ্ঞেস করলো যে এটা মানেটা আসলে কি, আমি বুঝে বলতে একটু আমি বুঝি না এটা, আপনি বললেন যে না এটা তো বুঝি না, আমি ক্যালকুলেটর ইউজ করে করছি একটা। তো এটা আসলে ভালো ইমপ্রেশন তৈরি করবেন আপনার আলটিমেটলি, বুঝতে পারছেন? মানে আমিও যদি এখন যদি ক্লাসে আসি, ক্লাসে যদি আপনাকে বলি যে এটা আসলে ক্যালকুলেটর ইউজ করে করা যায়, যেভাবে করে, হ্যাঁ, তো এইভাবে আপনারা করবেন, এটা আসলে বুঝা তো কাজ নাই। তা আপনাদের কি ভালো লাগবে বিষয়টা? স্যার আসলে স্যার সমস্যাটা কি স্যার, ওই যে সিফাতের যে বলছিল স্যার, সমস্যাটা হয় যে মানে ধরেন আমাদের একটা ম্যাথমেটিক প্রবলেমও বইলা দেয়, সলিউশনও বইলা দেয়, তারপর ক্যালকুলেটরটা কিভাবে ইউজ করতে ওইটাও বইলা দেয়। তা আলটিমেটলি স্যার আমরা ওইটা মানে বুঝলাম মেমোরাইজ করি স্যার। মেমোরাইজ করবেন না, এটাই হচ্ছে আমার অনুরোধ। হ্যাঁ, আপনি মেমোরাইজ করবেন না। হ্যাঁ, আর আমার কিন্তু ভবিষ্যতে যখন স্যার একটা প্রবলেম আসে, রিয়েল লাইফ প্রবলেম, বা আমরা নিজের একটা প্রবলেম সেট করলাম, তখন আবার আমরাই সলিউশন করতে গেলাম, তখন যে স্যার ওই কিভাবে সলিউশন করছিলাম, মানে কি কি লজিক, মানে স্যার আমাদের লজিক্যালি ডেভেলপমেন্টটা খুব কম হয় স্যার। না, আমরা ওইটাই বললাম, মানে মুখস্থ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি স্যার খুব পারে স্যার। এই আমরা মানে এটা কিন্তু দেখেন, এটা কিন্তু আসলে মানে আস্তে আস্তে আসবে আর কি, মানে আপনি প্রথম চেষ্টা করবেন হবে না, আসলে আস্তে আস্তে চেষ্টা করতে করতে আসবে আসলে। মানে আপনি মনে করেন যে আজকে এটা আমি পড়ালাম, এটা টপিকটা আজকে পড়ালাম, তাহলে আপনি ভিডিও একবার দেখলেন বুঝলেন না, আবার দেখলেন, আবার লিখে লিখে চেষ্টা করেন বুঝলেন না, আপনার মনে করেন 5 বার দেখার পর মনে করেন 5 বার চেষ্টা করে বুঝলেন। হ্যাঁ, এখন এই পরের বার আমি যখন আরেকটা টপিক পড়াবো তখন দেখবেন আপনার 5 বার লাগবে না, তখন আপনি 4 বারেই বুঝতে পারবেন। এভাবে আস্তে আস্তে আপনার এবিলিটি ডেভেলপ করবে। কিন্তু অনেকে আছে যে একবার পড়লো, পড়ার পর বুঝে নেই, কিছুই বুঝে নেই ভালো মতো, মাথা কাজ করলো না, এরপরে সে বলে যে ধুর এটা রাখি, মুখস্থ করে ফেলবো, পরীক্ষার আগে সমস্যা নেই। তো এইটা করা যাবে না আসলে, বুঝতে পারছেন? তো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাস দেখবো ইনশাআল্লাহ।